কি করবি? আরিফ বলল। উঠাই নিমু। একথা শুনে নোরা পিছিয়ে গেল। ওর নিঃশ্বাস থেমে গেল। পিছনে কয়েক ইঞ্চি দূরেই দেয়াল। আরবি কোনো কথা না বলেই হুট করে নোরাকে একটা রাম চড় দিল। সেই চড়ের ধাক্কা এত বেশি ছিল যে নোরা সামলাতে না পেরে উল্টো দিকে ঘুরে দেয়ালের সাথে জোরে সোরে একটা বাড়িকে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ মুখ ঝাপসা হয়ে আসছে। নোরার প্রতি যে ক্ষোভ ক্রোধ তা যেন এক চড়েই ঢেলে দেওয়ার চেষ্টা করেছে আরবি। নোরার চোখে কিছু দেখছে না, শুধু কানে শুনল। এই তোরা তোল ওরে, জলদি তোল, আজকে ওর জীবনের শেষ দিন হইব। নোরা মাথায় হাত দিয়ে বহু কষ্টে উঠে দাঁড়ালো। সবকিছু আবছা অন্ধকার লাগছে। মাথা থেকে গড়গড়ে রক্ত পড়ছে। ঠোঁটের এক পাশে কেটে গেছে। তবু এই অবস্থায় শিপন আর আরিফ ওকে ধরতে এলে নোরা দুজনকে ধাক্কা মেরে উল্টো পথে দৌড়ানো শুরু করলো। আরবি, শিপন, আরিফও ওর পিছনে ছুটছে। নোরা দৌড়ানোর বল পাচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু থামারও উপায় নেই। হঠাৎ সামনে তাকাতেই দেখলো অনেক পাগলের মতো ছুটতে ছুটতে এদিকেই আসছে। নোরা অনেককে দেখে থেমে গেল এবং মাটিতে বসে পড়লো। অনেক নোরাকে এই অবস্থায় দেখে আতকে উঠল। নোরার সাথে সেও মাটিতে হাঁটু কেড়ে বসে পড়ল। নোরার রক্তাক্ত মুখ স্পর্শ করে কাপা কণ্ঠে বলল। কি হয়েছে নোরা? ওরা কি করেছে বলো? সব কয়টাকে কবর দিয়ে ফেলবো। নোরা কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলল। অনেক নোরাকে কোলে তুলে সামনে এগিয়ে আসতে নিলে আনবিকে উল্টো পথে হাঁটা ধরল। কিন্তু উল্টো পথে পুলিশ, আর একপাশে নোরার বাবা আনিস দাঁড়িয়ে আছেন। আলভিরা যখন নোরার বারান্দায় ইট পাটকেল ছুড়ছিল তখনই আনিস পুলিশকে ফোন করেছিল। পুলিশ আলভিদের অ্যারেস্ট করে নিল। আর আনিস তাকিয়ে রইল অনেকের দিকে। সে তার অজ্ঞান হওয়া মেয়েকে কোলে নিয়ে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। নোরা হসপিটালের কেবিনেই শুয়ে আছে। অনেক বাইরেই সারিবদ্ধভাবে সাজানো আসনগুলোর একটাই বসে আছে। ভোর হতে চলল। লীরা কাঁদতে কাঁদতে নোরার কেবিনেই বসা অবস্থায় ঘুমিয়ে পড়েছেন। অনেক সারা রাত ঘুমায়নি। ঘুমাননি অনেকও। আনিস লীরার থেকে সবচেয়ে বেশি পরিশ্রম আর দৌড়াদৌড়ি করেছে অনেক, তাই সে একটু বেশিই ক্লান্ত। তবে সেই ক্লান্তি ভাব তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে না। সেখানে শুধুই দুশ্চিন্তা আর অস্থিরতা। আনিস দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে অনেকের দিকে তাকিয়ে আছেন। সেটাকে উনি অবাক হয়ে দেখছেন। দেখছেন তার এবং তার স্ত্রীর পরে আরো বাড়তি একজন আছে, যে নোরার জন্য নিজের থেকে বেশি চিন্তা করছে, ভাবছে, কষ্ট পাচ্ছে, উতলা হচ্ছে। রাস্তা থেকে হসপিটাল পর্যন্ত পুরোটা সময় অনেক পাগলের মতো ছোটাছুটি করেছে। সারা রাস্তা নোরাকে করে নিয়ে রেখেছে। নোরার জ্ঞান ফেরার পরে বেশ কিছু সময় নোরার হাত ধরে বসেছিল, নোরার হাতে চুমু দিচ্ছিল। আমি সেটাও দেখেছেন, তবে আড়ালে দাঁড়িয়ে। অবশ্য উনি সামনে দাঁড়িয়ে থাকলেও হয়তো অনেক পরোয়া করতো না, কারণ তখন সে ঘোরের মধ্যে ছিল। হয়তো এখনো আছে। অনেকের এই সকল আচরণের একটাই অর্থ, যে অর্থ বোঝার মতো বুদ্ধি যে কারোরই আছে। আনিস হঠাৎ অনেককে জিজ্ঞেস করলেন, তুমি বাসায় যাবে না? জি। অনেক প্রশ্নটা শুনতে পাননি, তাই আনিস আবারও প্রশ্ন করলেন। বাসায় কখন যাবে তাই জিজ্ঞেস করছি। অনেক মুখে মলিন করে বলল, যাবো আঙ্কেল, একটু পরেই যাবো। নোরার ঘুম ভাঙার পর ওর সাথে একবারে দেখা করে যেও। অনেক কিছু বলল না, তবে খুব কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে চেয়ে মাথা নাড়ল। আনিস বললেন, আচ্ছা, তুমি ওই সময় আমাদের বাড়ির সামনে কিভাবে এসেছিলে? মানে তোমাকে কি কেউ খবর দিয়েছিল? অন্তরা ফোন করেছিল আমাকে, তখন নোরা অন্তরার সাথে ফোন কলে ছিল। অন্তরা আমাকে ফোন না করে তোমার কাছে কেন ফোন করলো? অনেক উত্তর দিতে পারল না। কি উত্তর দেবে? বড়ই জটিল প্রশ্ন। অনেকের অস্বস্তিতা দেখে আনিস আর কিছু জিজ্ঞেস করলো না, শুধু বললেন, আমি বাহিরে আছি, তুমি যাও, আগে আমাকে জানিয়ে দিও। আচ্ছা। আনিস সামনে যেতে নিলে আবারও পিছনে ফিরে তাকিয়ে বললেন, আমি চায়ের দোকানে যাচ্ছি, তুমি আমার সাথে যাবে? না আঙ্কেল। কিছু আনবো, চা কিংবা সিগারেট? না আঙ্কেল, এসব কিছু লাগবে না। লাগবে না নাকি খাওয়াই না? চা খাই, তবে সিগারেট না। তাহলে চাই খাবে, চলো। এখন ইচ্ছে করছে না। ঠিক আছে, থাকো তাহলে। আনিস চলে যাওয়ার কয়েক মিনিট পরেই অনেকও বেরিয়ে গেল। হসপিটাল থেকে সোজা থানায় চলে গেল। আলবিকে যতক্ষণ না মনের ঝাঁজ মিটিয়ে পেটাতে পারছে ততক্ষণ তার মন শান্ত হবে না। কিন্তু থানায় আলবিকে খুঁজে পাওয়া গেল না। জানা গেল আলবিকে তার বাবা জামিন করে ছাড়িয়ে নিয়ে গেছেন। তবে শিপন আর আরিফ থানাতেই ছিল। ওদেরকে দেখেই অনেকের মাথা গরম হয়ে গেছে, শরীরে রক্ত টকবক করতে থাকে। আচমকাই শিফন আরিফকে ধরে এলো পাথারি চড় থাপ্পড় ঘুষি দিতে থাকলো অনেক। পুলিশের সকল কনস্টেবলরা মিলেও অনেককে থামাতে পারছে না। অবশেষে ইন্সপেক্টর আসায় অনেক থামলো।
পরেই সে গেল আলভিদের বাড়ি। আলভি তার বাড়িতেই নেই। সেখানে আরো বড় ঝামেলা। অন্তরার বাবা মা আলভিদের বাসায় এসে তুমুল ঝগড়া বাঁধিয়েছেন। অন্তরাকে কিছুতেই এই বাড়িতে রাখতে চায় না তারা। যে ছেলে বাইরের একটা মেয়েকে পিটিয়ে এমন দশা করতে পারে, সেই ছেলে নিজের বউয়ের সাথে কেমন আচরণ করবে তা বোঝা হয়ে গেছে তাদের। অন্তরার মা বাবা বিয়েটা ভেঙে অন্তরাকে সাথে নিয়ে চলে যেতে যান, কিন্তু অন্তরা যেতে চায় না। এত হট্টগোল দেখে অনিক আর সেদিকে পা বাড়ালো না, চলে গেল নিজের বাসায়। সেখানেও আরেক ঝামেলা। অনেক নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে 5 মিনিটও হয়নি, এর মধ্যেই এলোরা এসে রাত চেয়ে চেঁচামেচি শুরু করলেন। সারা রাত অনেক কোথায় ছিল, কি করেছে, আলভিদের বাসায় কি হয়েছে, আরো নানান ধরনের পেঁচাল। অনেক বিরক্ত হয়ে মাকে ধমক দিয়ে বসলো, বলল রুম থেকে বের হয়ে যেতে। এলোরা বুঝলেন না ছেলের রেগে যাওয়ার কারণ, তবে এতটুকু বুঝলেন মারাত্মক কিছু হয়েছে। উনি আর কথা বাড়ালেন না, চলে গেলেন ঘর থেকে। আলভিকে প্রায় 7 দিনের মতো খুঁজে পাওয়া গেল না। এর মধ্যে অনেক কিছুই বদলেছে। আনিস আর লীরা অনিক আর নোরার সম্পর্কের বিষয়ে জানতে পেরে গেছেন, হাসি মুখে মেনেও নিয়েছে। অন্তরা তার বাপের বাড়ি চলে গেছে। অনেক নোরার দেখা সাক্ষাৎও আগের চেয়ে অনেকগুলো বেড়ে গেছে। অনেক এখন নোরাদের বাসায় গেলে মোটামুটি জামাই আদরই পায়, তবে নিজের বাসায় এখনো নোরার বিষয়টা জানাতে পারেনি সে। বাবা ইসহাক আর বড় বোন আনিকাকে নিয়ে অনেকের কোনো সন্দেহ নেই, ওরা চোখ বন্ধ করেই নোরাকে মেনে নেবে। সমস্যা হচ্ছে শুধু মাকে নিয়ে। যে মা নিজের ছেলের সাথে বাইরের মেয়ে দিদিকে বেশি বিশ্বাস করে না, সেই মাকে কিভাবে কোনো বিষয় নিয়ে কনভিন্স করতে হয় অনেকের জানা নেই। মায়ের প্রতি তার একটা অভিমান সবসময়ই আছে আর থাকবে, আর সেটা শুধুই তিথির জন্য। 7 দিন পর হঠাৎ উদয় হলো আলভি। অনেক ঠিক করে রেখেছিল আলভিকে যখন সে অবস্থায় যেখানে পাবে কোনো কথা হবে না, ডিরেক্ট মাই জানোয়ারের মতো মারবে। কিন্তু অনেক সেটা করতে পারল না। আলভি অনেকের সামনে এসেই পায়ে পড়ে গেল, বিনীতভাবে ক্ষমা চাইলো নিজের কৃতকর্মের জন্য। এমন ভাবে ক্ষমা চাইলো যে অনেক মাফ করতে বাধ্য হলো। হয়তো আলভি সত্যি খুব অনুতপ্ত, আর যদি অনুতপ্ত নাও হয়, জীবনে কোনোদিন এমন কাজ করার দুঃসাহস সে আর দেখাবে না, এইটুকু নিশ্চিত। আলভি নোরার বাবা মায়ের কাছেও মাফ চাইলো, এমনকি অন্তরার বাবা মায়ের কাছেও ক্ষমা চেয়ে অন্তরাকে নিজের বাসা পর্যন্ত ফিরিয়ে আনলো, মেনে নিল বউ হিসেবে। এতে আর কেউ খুশি হোক আর না হোক, নোরা ভীষণ খুশি হলো। এতই খুশি হলো যে আলভি তার কাছে যে অন্যায় করেছে সেটাও এক নিমিষেই ক্ষমা করে দিল। সবকিছু চলতে থাকলো গতানুগতিক ভাবে। অন্তরাও এখন আলভির সাথে ভীষণ খুশি। সে স্বপ্নেও ভাবেনি এমন দিন তার জীবনে আসবে। ঘড়িতে 11:30 বাজে। এলোরা কিছুক্ষণ আগে টিভি বন্ধ করে বিছানায় শুয়েছেন। অনেক রান্নাঘরে কেক বানাতে ব্যস্ত, একা হাতে সব সামলাতেই পারছে না। আনিকাও আসতে পারছে না ওকে হেল্প করতে, কারণ রান্নাঘরে বেশি ভিড় করলে এলোরা সন্দেহ করবেন। অনেকের মাঝরাতে কফি বানানোর অভ্যাস আছে, তাইও এই সময় রান্নাঘরে থাকলে এলোরা সন্দেহ করবে না। কেকটা ওভেন থেকে নামিয়ে নিজের ঘরে চলে গেল অনেক। ক্যান্ডেলস রেডি করতে হবে। আনিকা আর ইসাক সোফায় বসে বেলুন ফোলাচ্ছেন। সেই আওয়াজও বেডরুমে পৌঁছাতে দেওয়া যাবে না, কারণ এলোরা এখনো ঘুমাননি। 12টা বাজলেই এলোরাকে বার্থডে উইশ করা হবে। কেক নিয়ে মায়ের সামনে দাঁড়াবে অনেক, পেছন পেছন আসবে আনিকা আর ইসহাক। তাদের এত আয়োজন করে সারপ্রাইজ প্ল্যান সাজানোর একটাই কারণ, এলোরাকে খুশি করতে হবে, যেন অনেক নিঃসংকোচে ওনাকে নোরার বিষয়ে রাজি করাতে পারে। ঘড়ির কাঁটা 12টায় পৌঁছাতেই দরজায় কড়া নাড়ল অনেক। এলোরা মাথা তুলে বললেন, দরজা খোলাই আছে, ভেতরে এসো। অনেক হ্যাপি বার্থডে গান গাইতে গাইতে ভেতরে ঢুকলো। ওর হাতে কেক, কেকের উপরে 45টা ক্যান্ডেলস। পেছনে পেছনে ইসহাক আর আনিকাও এলো। এলোরা এসব দেখে অবাক হলেন খুব। অনেক কেকের ট্রেটাকে টেবিলে রেখেই মায়ের হাতে আলতো করে একটা চুমু দিল, তারপরে বলল, হ্যাপি বার্থডে মা। এলোরা আহ্লাদে আধখানা হয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আনিকা মাকে জড়িয়ে ধরল। ইসহাক ক্যামেরা রেডি করে বললেন, একটা ফ্যামিলি ফটো হয়ে যাক। ছবি তোলা, কেক কাটা, আরও বাদবাকি ফর্মালিটি শেষ হওয়ার পরেই সময় আসলো অনেকের কথা বলার। মা ছেলেকে একা রুমে ছেড়ে দিয়ে বাবা আর মেয়ে চলে গেলেন। এলোরা বিছানায় বসেছিলেন। অনেক বিছানা থেকে নেমে মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। মায়ের এক হাত ধরে বলল, মা, জীবনে কখনো তোমার কাছে সেভাবে কিছু চাওয়া হয়নি, তবে আজ একটা জিনিস চাইবো, দেবে? এলোরা ছেলের গালে হাত রেখে বললেন, বার্থডে আমার, আর গিফট চাইছিস তুই? আরে আজকে তো আমার গিফট চাওয়ার দিন, আমি চাইবো আর তুই দিবি, তা না উল্টো তুই আমার কাছে চাইছিস। অনেক হেসে বলল, তুমি কি চাও মা? একবার শুধু আদেশ করো, এক ছুটকিতে তোমার সামনে হাজির করব। তারপর অনেক আবারও নরম স্বরে বলল,
যদি সাধ্যের মধ্যে থাকে আর কি। এলোরা খুশি হয়ে বললেন, তুই যে কথাটা বলেছিস এটাই অনেক। তোর সাধ্যের বাহিরে আমার কখনো তোর কাছে কিছু চাওয়ার নেই বাবা। এখন বল তুই কি চাস, আমিও দেওয়ার চেষ্টা করব যদি সাধ্যের মধ্যে থাকে। আচ্ছা মা, তুমি আগে বলো। বার্থডে যেহেতু আবার, তাই তোমারটাই আগে শুনি। ঠিক আছে তাহলে শোন, আমি চাই ঘরে একটা বউ আসুক। এলোরার কথা শুনে অনেকের মুখে অমাবস্যা নেমে এলো। মা এখন তিথির কথাই বলবে এটা নিশ্চিত। এলোরা ছেলের এক কান ধরে বললেন, আমার গাধাটা এবার সংসারী হবে, এটা আমার চাওয়া। বলেই হাসলেন। অনেক অপ্রস্তুত ভঙ্গিতেই সেই হাসিতে তাল মেলালো। তারপর এলোরার দুই হাত ধরে বলল, আমার তোমাকে কিছু বলার আছে মা। এলোরা হাত ছাড়িয়ে খুশি মুখে বললেন, আরে থাম, আমার কথা এখনো শেষ হয়নি, আগে শেষ করতে দে। অনেক হ্যাঁ না কিছুই বলল না। এলোরা বললেন, এই প্রথম তোর কাছে বার্থডে গিফট চাইছি, তাই যা চাইছি তোকে কিন্তু তাই দিতে হবে, না করলে চলবে না। তুই আমাকে আমার তিথি মাকে এনে দে, ওকে আমি ঘরে তুলতে চাই। মেয়েটাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না রে। ও আমার কাছে আমার দ্বিতীয় অনিকা, আমার দ্বিতীয় মেয়ে। দেখ, মেয়েটা তোকে অনেক ভালোবাসে, কত বছর ধরে তোর জন্য অপেক্ষা করে আছে বলতো। সারাক্ষণ এ বাসায় এসে পড়ে থাকে, আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে। আমি যখন যা বলি তাই করে। এত লক্ষ্মী মেয়েটা, আমার কোনো কথা কখনো ফেলে না। এই যুগে এমন মেয়ে পাওয়া কি চারটিখানি কথা। ওর মতো পুত্রবধূ পেলে জীবনে আর কি লাগে। তুই আমার এই অনুরোধটা রাখ বাবা, তিথিকে বিয়ে কর। এরপর তুই যা চাইবি আমি তোকে তাই দিব, পাক্কা প্রমিস। আমি নোরাকে বিয়ে করার জন্য তোমার অনুমতি চাই মা। এলোরা ছেলের কথায় বড় সড়ো একটা ধাক্কার মতো খেলেন। ওনার দৃষ্টি নিমিষেই প্রসারিত হয়ে এলো। অনেক বলল, মা, আমার দৃঢ় বিশ্বাস কি জানো, নোরা তিথির থেকে কয়েক গুণ ভালো। তোমাকে মায়ের মতোই ভালোবাসবে। তুমি যা বলবে তাই করবে, তোমার কোনো কথা কখনো ফেলবে না। অল্প কয়েকদিনেই তোমার মন জিতে নেবে। ওকে পেয়ে হয়তো তুমি তিথিকেও ভুলে যাবে। এই যুগে ওর মতো মেয়ে পাওয়াও চারটেখানির কথা নয়। ওর মতো বউ পেলে জীবনে আর কিচ্ছু লাগে না। আর ও আমাকেও অনেক ভালোবাসে। আমি হলফ করে বলতে পারি তিথির থেকেও বেশি ভালোবাসে নোরা আমাকে। মা, জীবনে কোনোদিনও এভাবে তোমার কাছে কিচ্ছু চাইনি। তুমি প্লিজ না করো না। আমি 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 তোমার পায়ে ধরছি, অনুমতি দিয়ে দাও মা। এরপর তুমি যা চাইবে, যেভাবে চাইবে সবকিছু সেভাবেই হবে। শুধু আমাকে নোরাকে বিয়ে করার পারমিশনটা দাও প্লিজ। অনেক মায়ের সামনে হাত জোর করে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এলোরা কিছুক্ষণ থতমত মেরে বসে থেকে ক্ষীণ গলায় বললেন, অনেক, তুই জানিস তিথিকে ছাড়া আমি চলতে পারি না। ওকে কিন্তু আমি ছেলের বউয়ের আসনে বসাতে চাইনি, নিজের মেয়ের আসনে বসাতে চেয়েছি। তুই মায়ের থেকে মেয়েকে আলাদা করবি? মা, নোরা আমার সম্বল। জীবনের এমন কোনো মুহূর্ত নেই যেই মুহূর্তে আমি ওকে মিস করি না। 4 বছর ধরে তোমার ছেলে ওই একটা মেয়ের জন্য অপেক্ষা করছে মা। আর 6টা মাস যাবত ওকে আমি নিজের করে পেয়েছি। কি করে হারিয়ে যেতে দেই বলো? ওকে ওকে হারাতে গেলে তো আমি নিজেকেই হারিয়ে ফেলবো। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য হলেও আমার নোরাকে চাই, না হলে যে বেঁচে থাকাও আমার জন্য মুশকিল হয়ে যাবে। আমি কিছুই করতে পারবো না মা। বেঁচে থাকার জন্য আমার নোরাকেই দরকার, বড্ড দরকার। ওকে আমার লাগবেই। তুমি যদি তোমার ছেলেকে সুখী দেখতে চাও, তাহলে নোরাকে তোমার মেনে নিতেই হবে। আর বাকি রইল তিথি। তোমার যদি তিথিকে এতই পছন্দ হয় তাহলে দত্তক নাও। ভ্রু কুচকালেন এলোরা। অনেক পরিষ্কার করে বলল, মানে সন্তান দত্তক নেওয়া যায় না? তুমি ওকে সন্তান হিসেবে দত্তক নাও, তাহলে ও তোমার নিজের মেয়ে হবে। ওকে পুত্রবধূ বানাতে হবে না, তোমার সব ইচ্ছে পূরণ হবে। তুমি তো ওকে মেয়ের আসনেই বসাতে চেয়েছিলে, তাই না? তুই কি ফাজলামো করছিস আমার সাথে? ফাজলামো কেন করবো মা? তুমি যদি বলো আমি আজকেই ব্যবস্থা করতে পারি। তিথি আমার ছোট বোনের মতো এ বাসায় থাকবে। এলোরা হতবুদ্ধির মতো তাকিয়ে রইলেন। অনেক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। দরজার কাছে যেতে যেতে বলল, আমি যেটা বলছি সেটা কিন্তু ভেবে দেখো মা, তোমার ভালোর কথা ভেবেই বলছি। এলোরা রাগে গজগজ করছেন। আর যাই হোক, তিথির জায়গায় অন্য কাউকে উনি কোনোদিনও মানবেন না। সেই 7 বছর আগে থেকে তিথিকে ছেলের বউ করার স্বপ্ন দেখে আসছেন উনি। সেই স্বপ্ন এত সহজে ভেঙে গুড়িয়ে যাবে তা হবে না। অনেক নোরাদের বাসায় কলিং বেল একবার চাপতেই দরজা খুলে দিল। হয়তো দরজার সামনে কেউ আগে থেকে দা চাপড়ানো ছিল। লীরা অনেককে দেখে প্রথমেই একটা হাসি দিলেন। অনেক হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, ভেতরে এসো।
অনেক ঘরে ঢুকেই আশেপাশে তাকিয়ে বলল, আঙ্কেল বাসায় আছেন? না নেই, উনি তো এই সময় অফিসে থাকেন। স্বস্তির নিঃশ্বাস ফেললো অনেক। এখন সরাসরি নোরার ঘরে ঢুকে পড়া যাবে, কিন্তু আনিস বাসায় থাকলে এটা করা যায় না। প্রথমেই আনিসের কাছে গিয়ে হাজিরা দিতে হয়, তারপরে আনিস প্রায় আধা ঘন্টার মতো বকবক করে। অনেকের কান হয় ঝালাপালা। তারপরে নোরাকে ডাকেন। নোরা বাবার সামনে বসেই অনেকের সাথে কিছুক্ষণ কথা বলে। একটা সময় আনিস ওদের ড্রয়িং রুমে একা রেখে ছুটে যান, তখন ভালো মন্দ নোরার সাথে কথা বলা যায়, এই হলো নিয়ম। কিন্তু এখন আনিস নেই, তাই অনিক আর কোনো দিকে না তাকিয়ে সরাসরি চলে গেল নোরার বেডরুমে। নোরা বিছানায় পিঠ ঠেকিয়ে বইয়ে মুখ গুজে রেখেছে। অনেক ঠিক বুঝতে পারলো না মেয়েটা পড়ছে না ঘুমাচ্ছে। যদি ঘুমিয়েই থাকে তাহলে ভালো, ঘুম পড়িকে ইচ্ছে মতো দেখবে, আর যদি না ঘুমায় তাহলেও ভালো। অনেক ওর কানের কাছে গিয়ে হালকা শব্দ করবে। নোরা ভয় পেয়ে লাফিয়ে উঠবে আর অনেকের গলা জড়িয়ে ধরবে। অনেক মুখে শয়তানি হাসি নিয়ে নোরার দিকে এগিয়ে গেল। কোনো রকম শব্দ করলো না, খুব সাবধানে নোরার কাছে গিয়ে বোঝার চেষ্টা করছে নোরা পড়ছে না ঘুমাচ্ছে। হঠাৎ নোরার মুখ থেকে বইটা সরিয়ে বলল, কি দেখছো এভাবে? অনেক হকচকিয়ে গেল। গলা খাকিয়ে বিছানায় বসতে বসতে বলল, তুমি বুঝলে কিভাবে? কলিং বেলের আওয়াজ শুনেই বুঝেছি তুমি এসেছো। কলিং বেলের আওয়াজ শুনে কিভাবে বুঝলে? এত ভদ্রভাবে শুধু একজনই কলিং বেল বাজায়, সে হলেন আপনি। প্রথমে টিং, তারপর টং, একটু অপেক্ষা করে আবার টিং টং, এভাবে থেমে থেমে টিং টং হলো আপনার কলিং বেল বাজানোর স্টাইল। বাহ, এত কিছু অবজার্ভ করো। এত অবজারভেশনের কিছু নেই, আমাদের বাসায় যে কেউ আসলে টিং টং বাজাতেই থাকে যতক্ষণ না দরজা খোলা হয়। বাবা তো পারলে কলিং বেলের সুইচ টিপেই ধরে রাখেন, একমাত্র আপনি একবার বাজিয়ে থেমে যান, তাই আপনারটা মনে থাকে। ও আচ্ছা, বুঝলাম। বুঝেননি? আরেকটা কারণ আছে বোঝার। কি কারণ? আপনার পারফিউমের স্মেল। আপনি ঢোকার সাথে সাথে ঘরটা সুগন্ধে ভরে যায়, তাই পায়ের শব্দ না করলেও আপনি ঢোকার সাথে সাথেই আমি বুঝতে পেরেছি আপনি এসেছেন। অনেক হাসলো। নোরা বইটা টেবিলে রেখে সোজা হয়ে বসতে বসতে বলল, বলুন কি খবর? ভালো। তোমার খবর কি? একদমই ভালো না। কেন? আমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি নিয়ে চান্স পেয়েছি, অথচ তুমি আমাকে একবার কনগ্রাচুলেশন বললে না। অনেক হাঁ করে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। নোরার রেজাল্টের খবর সে মাত্র জানতে পেরেছে। আজ যে রেজাল্ট দেবে সেটাও ভুল গিয়েছিল। তবে সে আগেই জানতো নোরা ভালো রেজাল্টই করবে, কিন্তু ভালো করবে সেটা কল্পনাও করেনি। অনেক ধীরে ধীরে বলল, নোরা, আই সোয়ার তোমাকে কোলে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াতে ইচ্ছে করছে। এই শুনে অনেক কাছে আসতে নিলেই নোরা আতঙ্ক নিয়ে বলল, ধুর, কেউ চলে আসলে। আসুক, কি আর হবে, বড় জোর দেখবে। এই না, একদম না, আমার থেকে দূরে থাকো। আচ্ছা বাবা, আচ্ছা, অন্তত একটা কিস তো দিতে পারি। ঠিক আছে, কিন্তু গালে। অনেক গালে কিস দিতে লাগলো। থামলো না, দিতেই থাকলো। হঠাৎ দরজা খোলার শব্দ হয় এবং সাথে সাথেই কেউ চেঁচিয়ে উঠলো, খালাম্মা গো। বলতে বলতে দৌড়ে চলে গেল। অনেক অবাক হয়ে তাকিয়ে আছে। একটু পরে বলল, দেখেনি, ভালো কথা, তাই বলে চেঁচানো কি আছে? নোরা লজ্জিত হয়ে বলল, কল্পনা এখন গিয়ে যদি মাকে বলে দেয় ভীষণ লজ্জায় পড়ে যাব, কিন্তু ডাকো ওকে। আমি ডাকবো? তো কি হয়েছে ডাকলে? অনেক ডাকলো। এই কল্পনা, এদিকে এসো। কল্পনা দরজার ফাঁক দিয়ে এসে বলল, আমি কিছু দেখি নাই ভাইজান। তোমাকে কিছু দেখতে হবে না, তুমি ভেতরে আসো। কল্পনা দাঁড়িয়ে আছে, ভেতরে আসতেও লজ্জা লাগছে। নোরা বলল, কল্পনা ভেতরে আয়। কল্পনা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আফা, কসম আল্লাহর আমি উকি দিতে আই নাই। ভাইজান চা খাইব কিনা হেডা জিগাইতে আইছিলাম। নোরা বলল, আচ্ছা বুঝেছি, তুই যে কিছু দেখিসনি এটা যেন মা জানতে না পারে আবার। কল্পনা জিভ কেটে ঝড়ের বেগে মাথা নাড়ল, মানে জানবে না। নোরা হাসতে হাসতে বলল, ঠিক আছে, এবার যা, আর ভাইজান চা খাবেন, 2 কাপ চা নিয়ে আয়। আইসা। কল্পনা বেরিয়ে গেল। অনেক বলল, মেয়েটাকে দেখলে কেন জানি আমার অন্তরের কথা মনে পড়ে। কেন? ওদের দুজনের চেহারার কোথাও যেন একটা মিল আছে। সমস্যা হলো কল্পনা কালো আর অন্তরা ফর্সা, নাহলে দুজনকে দু বোনের মতোই লাগতো।
নোরা হেসে বলল, ও শোনো, কাল রাতে অন্তরা ফোন করেছিল, ওরা হানিমুনে যাচ্ছে। তাই নাকি? কোথায়? জায়গা এখনো সিলেক্ট হয়নি, বিদেশ টিদেশ যাবে মনে হয়। নোরা অনেকেই শার্টের কলার ধরে কাছে এনে বলল, আমার এসব দেখে কত কষ্ট হয় জানো? কষ্ট হয় কেন? বাড়ি, আমার বেস্ট ফ্রেন্ড বিয়ে করে হানিমুনে চলে যাচ্ছে, অথচ আমি এখনো আনম্যারিড। কষ্ট হবে না? অনেক বলল, কলারটা ছাড়ো, নাহলে কল্পনা এসে দেখলে আবার একটা চিৎকার দিবে। নোরা লজ্জা পেয়ে কলার ছেড়ে দিল। অনেক কলার ঠিক করে বলল, আমার কষ্টের কথা তুমি কি বুঝবে? অন্তরা না হয় তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আলবি আমার এলাকার ছোট ভাই। আমার 2 বছরের ছোট হয়ে সারা বিয়ে করে বউ নিয়ে হানিমুনে চলে যাচ্ছে, আর আমি শুধু দেখছি। কার বেশি কষ্ট, তোমার না আমার? তুমি তো নিজের দোষেই কষ্ট পাচ্ছ। আমার ফ্যামিলি থেকে তো বিয়ের জন্য কোনো প্রবলেম নেই, প্রবলেম তোমার ফ্যামিলির। তুমি তোমার মাকে ম্যানেজ করতে পারছো না। বাই দ্য ওয়ে, কাল না আন্টির বার্থডে ছিল, তুমি বলেছিলে ওনার বার্থডের দিন আমাদের কথা ওনাকে বলবে, বলেছো? নোরার চোখ দুটো চিকচিক করছে। অনেক চুপ হয়ে গেল। মাকে যে রাজি করানো যায়নি, এটা নোরাকে কিভাবে বলবে সে? সন্ধ্যায় অনেক বাসায় ফিরে জানতে পারলো এলোরা নোরাকে মেনে নিয়েছেন। ইসাক আর আনিকা বিষয়টা নিয়ে অনেককে সারপ্রাইজ দিবে বলে ড্রয়িং রুমে বসেছিল। অনেক বাসায় ঢুকতেই দুজন হাসি হাসি মুখ করে খুশির খবর জানিয়েছে। অনেক প্রথমে ভেবেছিল আনিকার বাচ্চা সংক্রান্ত কিছু, সে হয়তো মামা হতে যাচ্ছে। পরেই আবার মনে হলো তোর সেটা কিভাবে সম্ভব, তার দুলাভাই তো 9 মাস ধরে বিদেশে। অনেক জিজ্ঞেস করলো, গুড নিউজটা কি? আনিকা আর ইসাক একবার চোখাচোখি করলো, তারপরে দুজনেই হাসলো। আনিকা বলল, গেস করো। অনেক নির্দ্বিধায় বলে ফেললো, আমি মামা হতে যাচ্ছি। অনেকের কথাই ইসাক হো হো করে হেসে ফেললেন। আনিকা ভাইয়ের পিঠে 2-1টা কিল দিয়ে বলল, সব সময় তোর ইয়ার কি না করলে চলে না। অনেক হাসতে হাসতে বলল, এইটা ছাড়া আর কিছু তো মাথায় আসছে না। আর তোর হাব ভাবো তো খুব একটা সুবিধার না। ইদানিং একটু বেশি খাওয়া দাওয়া করছিস, মোটা হয়ে যাচ্ছিস। আমার দোষ কোথায়? আনিকা অভিমানী গলায় বলল। বাবা দেখেছো? ইসাক হাসতে হাসতে বললেন। আনিকা থামিয়ে দিয়ে বলল, না না বাবা, আমি বলবো। অনেক বলল, আচ্ছা বল, একজন বললেই হলো। আনিকা মুখে হাসি নিয়ে বলল, মায়ের মাথা থেকে তিথি পেতনি ভূত এতদিনে নেমেছে। মা নোরাকে মেনে নিয়েছে। অনেক গালে হাত দিয়ে রেখেছিল। এই কথা শুনে গাল থেকে হাত সরিয়ে বলল, সত্যি? আনিকা বলল, 100% সত্যি। আর শুধু তাই নয়, মা কালকে চাইনিজ রেস্টুরেন্টে ডিনার আয়োজন করেছে, আর তোকে বলেছে নোরাকে সেইখানে নিয়ে আসতে। মা ওকে আন্টি পরিয়ে দিবেন। অনেক ইসাকের দিকে তাকালো। ইসাক মাথা নেড়ে বোঝালেন ঘটনা সত্যি। অনেক আনন্দিত গলায় বলল, এসব কিভাবে হলো? আনিকা হালকা লাজুক ভঙ্গিতে কপালের চুলগুলো কানে গুজে বলল, তুই তো জানিস মা ওকে খুব পছন্দ করে। আজকে ওর সাথে ভিডিও কলে কথা বলার সময় তোর বিষয়টা বলেছিলাম, তখনই ওই বললো মাকে ম্যানেজ করার দায়িত্ব নেবে। তারপর আমি ফোনটা মায়ের কাছে নিয়ে গেলাম। প্রায় আধ ঘন্টার মতো শাশুড়ি জামাই কি গুজুর গুজুর করলো। পরে মা হঠাৎ করে এই সিদ্ধান্ত জানালো। একদম ঠিক বলেছো বাবা, লাভ ইউ। ও, তাহলে সম্পূর্ণটাই আলী ভাইয়ের ক্রেডিট? ইসাক বলল, সম্পূর্ণটা জামাইয়ের ক্রেডিট হতে যাবে কেন? অনুরও অর্ধেক ক্রেডিট আছে। ও যদি জামাইকে বুদ্ধি না করে বলতো, তাহলে জামাই জানতো কিভাবে? আর তোর মাকে কনভিন্স করতো কিভাবে? আনিকা বলল। অনেক আনিকাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আপু, এই প্রথমবার একটা কাজের কাজ করলি। আনিকা প্রথমে খুশি হলেও পরে যখন অনেকের কথার অর্থ বুঝতে পারলো, অমনি পিঠ বরাবর একটা কিল দিয়ে বলল, শয়তান ছেলে। অনেক হাসতে হাসতে বলল, আলী ভাই একটা চিজ। আমরা যেটা ঘরে বসে হাতে পায়ে ধরে করাতে পারলাম না, আলী ভাই সেটা ইতালি বাস করে দেখালো। আনিকা বলল, বুঝতে হবে না হাজবেন্ডটা কার। এখন যা, মায়ের কাছে যা, আর তোর দুলাভাইকে ফোন করে একটা থ্যাংক ইউ বলে দিস, না হলে মাইন্ড করবে। আদরের শালার জন্য এত কিছু করলো, অথচ শালা একটা থ্যাংক ইউ পর্যন্ত বললো না। শুধু থ্যাংক ইউ? আলী ভাই না আসলে তো আমি বিয়েই করবো না। আহারি, দেখা যাবে। অনেক নোরাকে সুসংবাদটা দেওয়ার জন্য ফোন করলো। নোরা তখন মা বাবার সাথে নেটফ্লিক্স দেখায় ব্যস্ত ছিল, আর ফোন ছিল ওর বেডরুমে, তাই ধরতে পারেনি।
অনিককে ফোনে না পেয়ে বড়সড় একটা মেসেজ পাঠালো। মেসেজের সব কিছুই লেখা। নোরা রুমে আসলো রাত 9টায়, আর মেসেজটা দেখে প্রথমেই কিছুক্ষণ থম মেরে বসেছিল, তারপরে এক গ্লাস পানি খেলো। অতিরিক্ত আনন্দে মানুষ হাসতেও ভুলে যায়। নোরার এখন সেই দশা। সে কি সত্যি অনেককে পেতে যাচ্ছে? খুশি আর আনন্দের থেকে অস্থিরতাটা বেশি কাজ করছে তার মধ্যে, সাথে নার্ভাসও লাগছে ভীষণ। কালকে হবু শাশুড়ি মায়ের সাথে দেখা করতে যাবে, কিভাবে সাজবে, কি পরবে ভাবতে গেলেই মাথা ধরে আসছে। অনেকে ফোন করে জিজ্ঞেস করতে হবে। নোরা অনেকই ফোন দিল। অনেক ফোনের অপেক্ষাতেই ছিল। ফোনটা ধরেই বলল, কেমন লাগলো সারপ্রাইজটা? নোরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দারুণ। তার কণ্ঠে খুশির ঢেউ আঁচড়ে পড়ছে। অনেক হেসে উঠল। নোরা বলল, কিভাবে হলো এসব? বলুন না, মা কিভাবে রাজি হলেন? অনেকও কি সবকিছুই বলল। নোরা বলল, তাহলে তো আলী ভাইয়াকে স্পেশাল করে একটা থ্যাঙ্কস দিতে হয়। তা তো অবশ্যই। আচ্ছা, উনি দেশে কবে আসবেন? আমাদের বিয়েতেই আসবেন। সত্যি? তাহলে আমি ওনাকে একবার পা ছুঁয়ে সালাম করতে চাই। অনেক হাহা করে হেসে বলল, ধুর বোকামে, ভাইয়া পা ছুঁয়ে সালাম করা পছন্দ করে না। আচ্ছা, আমিও করি না, কিন্তু ওনাকে করবই। উনি আমার কত বড় উপকার করেছে সেটা হয়তো উনি নিজেও জানে না। এইটুকু শ্রদ্ধা তো তার প্রতি দেখাতেই পারি। আচ্ছা, তোমার কি মনে হয় নোরা, মা যদি রাজি না হতো তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না? অবশ্যই করতাম। মা রাজি হোক আর না হোক, আমি তোমাকে বিয়ে করব। আপনি করলেও আমি করতাম না। মা ছেলের সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়ে নিজের সম্পর্ক গড়ার কোনো আগ্রহ নেই আমার। জানতাম তুমি এটাই বলবে, আর এই জন্যই ভয়টা পাচ্ছিলাম। বাট এখন তো সব প্রবলেম সলভড। আমি আজকেই 2 রাকাত নফল নামাজ পড়বো। আমার যে কি খুশি লাগছে আপনাকে বোঝাতে পারবো না। উফ, একসাথে এতগুলো গুড নিউজ। বুঝেছো মিষ্টি পরি, আমিও খুব খুশি। আচ্ছা, কাল আমি কি পরে আসবো? শাড়ি পরবো নাকি সালোয়ার কামিজ? তোমার ইচ্ছা। আমার ইচ্ছা না, আপনি মায়ের ইচ্ছার কথা বলুন। আচ্ছা, তিথি আপু সবসময় কি পরে? তুমি আবার ওই মেয়েটার কথা বলছো? ওর সাবজেক্ট ক্লিয়ার, ফিনিশ। আর কখনো ওই মেয়ের নাম মুখে আনবে না। সরি, কিন্তু মা তো ওনাকে খুব পছন্দ করতো, তাই জানতে চাইলাম। তিথি তিথির জায়গায়, আর তুমি তোমার জায়গায়। তোমাকে ওর মতো হতে হবে না, তুমি নিজের মতো থাকো। নিজস্বতাকে হারিয়ে দিও না। এই তুমিটাকে আমার সবচেয়ে বেশি পছন্দ, বুঝেছো? বুঝেছি। জানেন, আমি না আমাদের বিয়ে নিয়ে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি আজকে। বাহ, তুমি এর মধ্যে বিয়ে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছো? ধুর, আমি কি ইচ্ছে করে দেখেছি নাকি ঘুমের মধ্যে দেখেছি? ঘুমের স্বপ্নে কি কারো কন্ট্রোল থাকে? আচ্ছা, কি স্বপ্ন দেখেছো? সেটা কাল বলবো সামনাসামনি। এখন রাখছি। অনেকে কিছু বলতে না দিয়ে নোরা ফোন কেটে দিল। এদিকে অনেক মনে মনেই চিন্তা করতে লাগলো কি স্বপ্ন হতে পারে। পরদিন সন্ধ্যায় অনেক বাইক নিয়ে চলে গেল নোরাকে বাসা থেকে আনতে। বাসার নিচে দাঁড়িয়ে নোরাকে ফোন করলো সে। এর আগেও নোরা বাইকের আওয়াজ শুনে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। ফোন ধরেই বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি নামছি। ওকে। অনেক বাইকে ঠেস দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। নোরা আজকে আবার ওকে তুমি করে বলছে। যতবার নোরার মুখ থেকে তুমি ডাকটা শুনে অনেকের বুকের মধ্যে ধাক্কা অনুভব করে। তার আশেপাশে সবকিছুই রঙিন মনে হয়। অদ্ভুত এক অনুভূতি। নোরা 5 মিনিটের মধ্যেই নিচে নামলো। ওকে দেখে অনেক কয়েক সেকেন্ডের জন্য পলক ফেলতেই যেন ভুলে গেল। হাবার মতো হা করে তাকিয়ে রইল। নোরাকে অন্যরকম লাগছে। নেভি ব্লু কালারের আর কালো রঙের সেলোয়ার কামিজ পরেছে সে। চোখে কাজল আর কালো আইশ্যাডো, ঘন পাপড়িতে মাস্কারা, ঠোঁটে লুট কালারের লিপস্টিক। সামনে চুলগুলো বোধ হয় কার্লও করেছে, ঠিক যেন রাত পরি। এত সুন্দর। নোরা সামনে এসে মাথা নিচু করে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে? অনেক তখনও ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ঘোর লাগানো গলায় বলল, রাত পরি। নোরা লজ্জা পেয়ে হাসলো। অনেক বলল, সামনে বসো। মানে? বাইকের সামনে বসতে বলেছি। নোরা সামনে উঠে বসলো। অনেকের সাথে এই পর্যন্ত যতবারই বাইকে উঠেছে অনেক ওকে সামনেই বসিয়েছে, আর নোরার এটা ভীষণ ভালো লাগে। নোরা সামনে বসতেই অনেক ওর চুলে মুখ টোপালো, তারপরে লম্বা একটা শ্বাস নিল। কি মিষ্টি গন্ধ। অনেক আসক্ত এই গন্ধে। নোরার পিঠের চুলগুলো সরিয়ে ঘাড়ে একটা গভীর চুমু দিল অনেক। নোরা কেঁপে উঠল। অস্থির গলায় বলল, কি করছো রাস্তার মাঝখানে? এইসব
কেউ দেখলে? দেখবে কিভাবে, সব তো অন্ধকার। তবুও তুমি প্লিজ বাইক স্টার্ট দাও তো, না হলে কিন্তু আমি পেছনে বসবো। অনেক হেসে বাইক স্টার্ট দিল। রেস্টুরেন্টে পৌঁছানোর পরে অনেক নোরাকে নিয়ে লিফটে উঠলো। লিফটে আরো মানুষ ছিল। নোরা জিজ্ঞেস করলো, আমরা কয় নাম্বার ফ্লোরে যাচ্ছি? টপ ফ্লোর। মানে ছাদে? হ্যাঁ। কিন্তু ছাদে কেন? দরকার আছে তাই। নোরা বুঝতে পারলো কি দরকার। লাজুক মুখে বলল, দেরি হয়ে যাবে না? হোক দেরি, দেরি করে যাওয়াটাই ভালো, দাম বাড়ে। ছাদে প্রচন্ড বাতাস। নোরার চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। অনেক ওকে টান দিয়ে একটা উঁচু জায়গায় দাঁড় করালো। তারপরে দেয়ালের সাথে চেপে ধরলো। নোরা বলল, মেকআপ নষ্ট হয়ে যাবে তো। মেকআপ বেশি ইম্পর্টেন্ট নাকি আমি? নোরা মিষ্টি হেসে বলল, তুমি? 8 ঘন্টা পর ওরা নিচে নামলো। এলোরা, ইসা, আনিকা সবাই একটা ফ্যামিলি টেবিল বুক করে বসেছে। অনেক নোরা পৌঁছাতেই দেখলো সেখানে তিথি উপস্থিত। তিথিকে দেখে দুজনেই হাসিতে মিলিয়ে গেল। অনিক আর ইসাকের মুখেও অন্ধকারের ছাপ, শুধু এলোরার মুখে মিষ্টি হাসি। অনেক গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। তিথি এখানে আসবে জানলে নোরাকে কখনোই আনতো না সে। সবাইকে চুপ দেখে ইসাক পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যেই বলল, এই তো এসে গেছে ওরা। অনেক, তোদের এত দেরি হলো কেন? অনেক চুপ। নোরাও কি বলবে বুঝে উঠতে পারছে না। অনেক বলল, রাস্তায় জ্যাম ছিল বোধহয়। নোরা, তুমি আমার পাশে এসে বসো, এসো। এলোরা হেসে বললেন, এসো নোরা। নোরা গিয়ে আনিকার পাশে বসলো। তিথি এলোরার এক পাশে বসেছে। অনেক শান্তভাবে গিয়ে নোরার পাশে বসলো, কিন্তু ওর ডান পাশে পড়ে গেল এলোরা। অনেক ফিসফিস করে মাকে বলল, মা এসব কি, ও এখানে কেন? এলোরা বলছেন, তিথি আমার মেয়ের মতো, ওকে আমি ফ্যামিলির অংশই মনে করি সব সময়, তাই ডিনারেও নিয়ে এসেছি। আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না। অনেকের ভীষণ রাগ হচ্ছে। ইচ্ছে করছে নোরাকে নিয়ে এক্ষুনি এখান থেকে উঠে চলে যেতে, কিন্তু এই হাসি খুশি পরিবেশটা নষ্ট হবে বলে ও সেটা করতে পারছে না। খাওয়া দাওয়া শেষ হতেই এলোরা নোরার হাত ধরে ওকে নিয়ে গেল একটা নিরিবিলি জায়গায়। হাঁটতে হাঁটতে বলল, কেমন আছো নোরা? নোরা নরম সুরে বলল, আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি ভালো আছেন? এখন বলো আমাকে তোমার কেমন লেগেছে? সত্যি ভালো লেগেছে নাকি খুশি করার জন্য বলছো? আমি খুশি করার জন্য কাউকে কিছু বলি না আন্টি, যা বলি মন থেকে বলি। তাই? তাহলে মন থেকে একটা কথা বলো তো। কি কথা? লম্বা করে মেয়েটাকে দেখলে না আমার সাথে? ওর নাম তিথি, চেনো নিশ্চয়ই। ওর সাথে আমি অনেকের বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু অনেক তোমাকে বিয়ে করতে চায়। এখন তুমি আমাকে বলো নোরা, তিথিকে দেখে তোমার কি মনে হলো? অনেকের জন্য তোমাদের দুজনের মধ্যে কে বেশি যোগ্য, তুমি নাকি তিথি? আর সাথে ব্যাখ্যাটাও দিও কেন বেশি যোগ্য। নোরা হাঁটে থামিয়ে দিল। এলোরাও থেমে গেলেন। নোরা বিব্রত ভাবে তাকিয়ে রইল। এলোরা হাত ভাঁজ করে বললেন, বলো। নোরা মাথা নিচু করে বলল, আমার মনে হয় উত্তরটা আপনার প্রশ্নের মধ্যেই আছে আন্টি। কিরকম? আপনিই তো বললেন অনিক স্যার আমাকে বিয়ে করতে চান। যেখানে উনি নিজেই আমাকে চান, সেখানে কি যোগ্যতা বিচারের আদৌ কোনো প্রয়োজন আছে? এলোরা ভ্রু কুচকালেন, তারপরে হেসে বললেন, ভালোই তো কথা যেন দেখছি। আর কি বললে? অনিক স্যার? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। অনিক এখন তোমার ভার্সিটির লেকচারার, তাই না? আর তুমি ওর স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট হয়ে টিচারের সাথে এমন একটা সম্পর্কে জড়ানোর রুচি তোমার কিভাবে হলো বলো তো? নোরা মাথা নিচু করে আছে, তার চোয়াল ক্রমশ কঠিন হয়ে আসছে। এলোরা একটু ঝুঁকে বললেন, এটা কি ঠিক? আর তোমার মা বাবাই কেমন? টিচারের সাথে মেয়ের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। তোমার মতো এই কাজটা যদি আমার মেয়ে করতো না, তাহলে আমি ওকে এক শট দিয়ে সোজা বানিয়ে ফেলতাম। ছেলে মেয়েদের ভার্সিটি কোচিং এ পাঠানো হয় লেখাপড়ার জন্য, টিচারদের সাথে ইটিস পিটিস করার জন্য নয়। যেখানে তুমি একজন ছাত্রী হয়ে তোমাদের থেকে আর 10 বছরের বড় শিক্ষকের সাথে প্রেম করতে পারো, আর তোমার পরিবারও তাতে প্রশ্রয় দেয়, সেই পরিবারের শিক্ষা দীক্ষা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। নোরার চোখ ছলছল করছে। সে পলক ফেলতে পারছে না। চোখের জল গড়িয়ে পড়ার ভয়ে এখন কিছুতেই কাঁদা যাবে না। এমন পরিস্থিতিতে যারা কাঁদে তারা দুর্বল। নোরা নিজের দুর্বলতার পরিচয় দিতে চায় না। এলোরা নোরার এক বাহু শক্ত করে ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে বললেন,
শিক্ষকটা বাবার সমতুল্য, মা বাবার পরে শিক্ষকের স্থান। সেটা জানো নাকি? এতটুকু শিক্ষাও পরিবার থেকে দেওয়া হয়নি। নোরা কিছু বলতে পারছে না, তার সবকিছুই বিষাক্ত লাগছে। এলোরা বললেন, অনেক তোমাকে বিয়ে করতে চায় বলে আনন্দে নাচছো, আবার আমাকেও বড় মুখ করে বলছো যোগ্যতা বিচারের প্রয়োজন নেই। বেয়াদবির চরম মাত্রা কাকে বলে সেটা তো তোমাকে দেখেই শিখতে হয় মেয়ে। তোমার বান্ধবী অন্তরার কৃতি তো সব শুনেছি, আফিয়া আপার থেকে। প্রেগনেন্সির নাটক করে ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। তোমাদের মতো মেয়েদের কাজই তো এগুলো। চূড়ান্ত লজ্জাবোধ যদি থেকে থাকে তাহলে আর কখনো আমার ছেলের সামনে আসবে না তুমি। তোমার মতো বেহায়া মেয়ে আমার ছেলের যোগ্য কোনোদিন হতে পারবে না, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আর অনেক তোমাকে ভালোবাসে বলেই যে তুমি ওর যোগ্য হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু আমার ছেলে ভালো মানুষ বলে তোমাকে বিয়ে করতে চাইছে, না হলে তোমার মতো মেয়ের সাথে শুধু আর বললাম না, যেটুকু সম্মান অবশিষ্ট আছে তা নিয়ে ভালোয় ভালোয় বিদায় হও, সেটাই তোমার জন্য মঙ্গল আর অনেকের জন্য। এলোরার কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করলেন। তারপরে গটগট করে হেঁটে চলে গেলেন ভিতরে। নোরার মুখে হাত দিয়ে কাঁদছে, কান্না কিছুতেই থামাতে পারছে না। এর চেয়ে ওর দুই গালে দুটো চড় দিলেও ও কিছু মনে করতো না, তাই বলে এইভাবে অপমান। নোরা কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। অনেক নোরাকে খুঁজতে বাইরে এসেছিল। সে দেখলো নোরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। অনেক গলা উঁচিয়ে অনেকবার ডাকলো, কিন্তু নোরা শুনেনি। নোরা বাসায় ঢুকে দেখলো বাবা মা একসাথে বসে টিভি দেখছেন। ঘরের লাইট বন্ধ, টিভির আলোতে আলোকিত হয়ে আছে ঘর। কল্পনা দরজা খুলে রান্নাঘরে চলে গেল। লীরা মেয়েকে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কি রে মা, কেমন হলো হবু শাশুড়ি বাড়ির সাথে ডিনার? লীরার প্রশ্নে নোরার আরো কান্না পেয়ে গেল। অন্ধকার রুমেই সেটা দেখা যাচ্ছে না। আনিস হাসি মুখে মেয়ের দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি উজ্জ্বল, হয়তো গল্প শোনার জন্য মুখিয়ে আছে। কিন্তু নোরা ওদের কি গল্প বলবে? অপমানের গল্প। কিভাবে হবু শাশুড়ি তাকে অপমান করে বের করে দিয়েছে সেই গল্প বলবে? নোরার খুব কষ্ট হচ্ছে। মা বাবাকে কত আনন্দ নিয়ে বলেছিল তার হবু শাশুড়ি তাকে ডিনারে ডেকেছেন। নোরার মাথা ব্যথায় ভন ভন করছে। বলল, আমার ভালো লাগছে না মা, আমার মাথাটা ব্যথা করছে, পরে গল্প করব। এখন আমি রুমে যাচ্ছি, কিছুক্ষণ শুয়ে থাকবো। আনিস একটু সন্দেহী গলায় বললেন, কি হয়েছে মা, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে বাবা, সব ঠিক আছে। লীরা বলল, কল্পনাকে বলি তোর জন্য 1 কাপ আদা দিয়ে চা বানাতে, মাথা ব্যথাটা কমবে। লাগবে না মা, আমি ঘরে যাচ্ছি। নোরা রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। তারপর ফ্লোরে বসে কাঁদতে লাগলো। অনেকের মা তাকে এভাবে অপমান কেন করলেন? যেখানে তার বাবা এত মেজাজি মানুষ হয়েও তার সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি, একটা ধমক পর্যন্ত দেয়নি, সেখানে বাইরের এক মহিলা এত অপমান সে কি করে মেনে নিল? অন্য কেউ হলে নোরা ফটাফট মুখের উপরে জবাব দিয়ে দিত, কিন্তু এলোরাকে সে কিছুই বলতে পারেনি। কিভাবে বলবে? সে যে অনেকের মা। নোরার ফোনটা অনেকক্ষণ ধরেই বাজছে। নোরা ফোন ধরলো না, সাইলেন্ট করে রেখে দিল। বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে কখন যেন ঘুমিয়ে পড়ল নোরা। ঘুম ভাঙলো ফজরের আজানের শব্দে। দুই একবার হাই তুলে আশেপাশে তাকাতেই দেখলো ফোনের লাইট জ্বলছে। অনেক ওকে এখনো কল করছে। সে যে রাতে ফোনটা সাইলেন্ট করেছিল, তারপর আর ফোনটা হাতেই নেয়নি, ঘুমিয়ে পড়েছিল। নোরা ফোনটা নিয়ে দেখলো 544টা মিস কল, 85টা মেসেজগুলোতে বেশিরভাগই সরি লেখা। আরো অনেকভাবে অ্যাপোলোজাইজ করেছে অনেক। একটা মেসেজে লেখা, নোরা প্লিজ একবারের জন্য নিচে এসো। আমি বাকিটা পড়তে পারলো না। আবার ফোন এলো অনেকের। নোরা ফোন ধরে বলল, হ্যালো। ওপাশ থেকে অস্থির কণ্ঠা ভেসে আসলো, নোরা 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 প্লিজ ফোনটা কেটো না প্লিজ। একবার আমার কথা শোনো। মা যা করেছে সবকিছুর জন্য আমি ক্ষমা চাইছি। বিশ্বাস করো আমি জানতাম না মা তোমাকে এসব বলবে। জানলে তোমাকে অপমান করার জন্য কখনো ডেকে আনতাম না। প্লিজ মাফ করে দাও নোরা, এক্সট্রিমলি সরি প্লিজ। আপনি শান্ত হন, আন্টির কথায় আমি কিচ্ছু মনে করিনি, শুধু একটু কষ্ট হয়েছিল, কিন্তু এখন সেই কষ্টটাও আর হচ্ছে না। নোরা তুমি কি একবার ছাদে আসবে প্লিজ? ছাদে মানে? আপনি কি আমাদের বাসার ছাদে? হ্যাঁ, অনেকক্ষণ নিচে দাঁড়িয়েছিলাম, তারপর দারোয়ান গেট খুলে দিল। তোমাদের বাসায় ঢোকার সাহস হচ্ছিল না, তাই ছাদে চলে এসেছি। একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। নোরা ওড়নাটা গলায় জড়িয়ে ছাদে দৌড় দিল। অনেক কার্নিশে হাত রেখে দাঁড়িয়েছিল। নোরাকে দেখেই সামনে এগিয়ে আসলো। নোরা দেখলো অনেকের ফোলা ফেলা দুটো চোখ, এলোমেলো চুল, অগোছালো অবস্থা।
এই অবস্থাতেই কত সুন্দর লাগছে দেখতে। মানুষটা কেন এত সুন্দর? অনেক একটা টু শব্দ করলো না, হঠাৎ নোরাকে কোলে তুলে নিল। এরপরে ওকে দেয়ালের উপরে বসিয়ে ওর সামনে হাঁটু কেড়ে বসলো। নোরা বুঝতে পারছে না অনেক কি করতে চাইছে। অনেক নোরার দু পা চেপে ধরলো, তারপরে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাই বলি নোরা, প্লিজ মাফ করে দাও। নোরা অবাক হয়ে গেল। পা ছাড়ানোর চেষ্টা করতেও পারছে না। বেশি ছুটাছুটি করলে পেছন দিকে দুম করে পড়ে যাবে। অনেক যে মাঝে মাঝে কি পাগলামি করে। নোরা পা গুটিয়ে নিতে নিতে বলল, পা ছাড়ুন প্লিজ। আপনি আমার পায়ে হাত দিলে আমার পাপ হবে। আর তোমার কাছে ক্ষমা না চাইলে আমার পাপ হবে। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। এখানে আপনার তো কোনো দোষ নেই, আপনি কেন ক্ষমা চাইছেন? দোষ আমারই, এমন মায়ের সন্তান হয়ে জন্ম নেয়াই আমার দোষ। প্লিজ মায়ের সম্বন্ধে এসব বলবেন না। তাহলে আর কি বলবো? আমার মন ভেঙে গেছে বলে আমি কষ্ট পাচ্ছি না নোরা। তোমার অপমানের যন্ত্রণাটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। বাকি এজন্য আমি কোনোদিনও ক্ষমা করব না। মা খুব অন্যায় করেছে, খুব 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 অন্যায়। বাদ দিন এসব কথা, যা হওয়ার হয়ে গেছে। আর আন্টির কথা আমি কিচ্ছু মনে করিনি। একটু কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু এখন সেই কষ্টটা একদম হজম হয়ে গেছে, বলতে পারেন হারিয়ে গেছে। আপনাকে দেখে, আপনার এসব পাগলামি দেখে এখন কি মনে হচ্ছে জানেন? ভাগ্যিস আন্টি আমাকে অপমান করেছিল, না হলে তো জানতেই পারতাম না আপনি আমাকে এত ভালোবাসেন। আমি রাগ করে ফোন সাইলেন্ট করে দিলে আপনি সারা রাত ধরে ফোন দিয়ে যেতে পারেন, উতলা হয়ে বাসার সামনে ছুটে আসতে পারেন, বাচ্চাদের মতো কেঁদে চোখ ফোলাতে পারেন। এত ভালো কেউ কাউকে কিভাবে বাসতে পারে? আমি কি সত্যি এত ভালোবাসা ডিজার্ভ করি? শুধুমাত্র তুমি ডিজার্ভ করো। নোরা দেয়াল থেকে নিচে নেমে বসে পড়ল। অনেক হাঁটু গেড়েই সোজা হয়ে বসলো। নোরা এতক্ষণ অনেকের দুই হাত ধরেছিল, এবার সেই দুই হাত দুটো নিয়ে নিজের গালের উপরে রেখে কাঁদতে কাঁদতে বলল, আই লাভ ইউ। তারপর অনেকের গলা জড়িয়ে ধরলো। অনেকের বুকে মাথা রেখে আবারও কাঁদতে লাগলো। অনেক ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেঁদো না নোরা। আমি কি কোনো দিনও আপনাকে পাবো না? কে বলেছে পাবে না? আমি তো তোমারই, শুধু তোমার। সব সময় থাকবো তোমার। সত্যি? একদম সত্যি। আপনাকে ছাড়া আমি একদম থাকতে পারবো না। অনেক হেসে বলল, বোকা মেয়ে, আমি কি পারবো তোমাকে ছাড়া থাকতে? নোরা ফুপিয়ে কাঁদছে। অনেক চোখ বন্ধ করে আছে, তার দু চোখের কিনারা দিয়ে গড়িয়ে পড়ছে জল। কোনো শব্দ হচ্ছে না, শুধু নিঃশব্দে কান্না। তিথিদের বাসার কলিং বেল বাজাচ্ছে অনেক। দরজা খুলল তিথি। অনেককে দেখে বড় সড়কটা ধাক্কা খেল সে। জীবনে এই প্রথমবার অনেক তাদের বাসায় এসেছে। খুশিতে খই হারিয়ে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না তিথি। অবাক হয়ে তাকিয়ে আছে। অনেক শান্ত গলায় বলল, ভেতরে আসতে পারি? তিথি নার্ভাসনেস কাটিয়ে কম্পিত গলায় বলল, অবশ্যই অবশ্যই আসতে পারো, এসো। দরজার সামনে থেকে সরে অনেকে ভিতরে আসার জায়গা করে দিল তিথি। অনেক সোফায় বসতে বসতেই আশেপাশে তাকিয়ে বলল, বাসায় আর কেউ নেই? বাবা বাজারে গেছে, মিথি ঘুমাচ্ছে, রান্নাঘরে ফুলি আন্টি আছে। তোমার জন্য কি আনবো? কফি খাবে? আমি কিছু খেতে আসিনি, তোমাকে কয়েকটা কথা বলতে এসেছি। অনেকের কপট উত্তরে তিথি মলিন হলো। হালকা আহত গলায় বলল, বলো। অনেক পাশের সোফাটার দিকে ইশারা করে বলল, বসো। তিথি বসলো। অনেক জিজ্ঞেস করলো সাবলীর ভঙ্গিতে, তিথি, আমাকে ভালোবাসো? তিথি স্বর লজ্জে নিচু গলায় বলল, বাসি তো। আমি বাসি না। অনেকের উত্তরটা আগুনের ফুলকির মতো ছিটকে পড়লো তিথির বুকে। অসহনীয় যন্ত্রণা অনুভব হতে লাগলো মুহূর্তে। অনেক আবারও বলল, জোর করে যে ভালোবাসা হয় না এতটুকু তো জানো। ভালোবাসতে অনুভূতির প্রয়োজন। সেই অনুভূতি যদি মরে যায় তাহলে ভালোবাসা আসবে কি করে? তিথি কোনো জবাব দিল না। অনেক জবাবের অপেক্ষাও করলো না। বলল, নোরাকে আমি প্রায় 5 বছর ধরে ভালোবাসি। সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। আমার প্রত্যেকটা বিষয়ে নজরদারি করা তো তোমার স্বভাব। কে জানে, হয়তো গুপ্তচরও লাগিয়ে রেখেছো আমার পেছনে। কিন্তু একটা কথা সত্যি করে বলো তো তিথি, এসব করে কি কোনো লাভ আছে? আমি কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবো না, সেটা তো তুমি জানোই। বরং এসব করে তোমার প্রতি আমার শ্রদ্ধাটাকেও নষ্ট করে দিও না প্লিজ। আই ওয়ান্ট টু রেসপেক্ট ইউ অ্যান্ড লেট মি ডু দ্যাট। তিথি অনেকের দিকে তাকিয়ে বলল, তুমি যেমন আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না, তেমনি আমিও তো পারবো না কোনোদিনও তোমাকে ভুলে যেতে। তিথির দৃষ্টি করুণ হয়ে এলো। চোখের পানি ছলছল করছে। উফ, এই মেয়েটা এত কাঁদে কেন? অনেকের অসহ্য বোধ হচ্ছে। সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল,
প্লিজ তিথি, আমার জীবনটা নষ্ট করে দিও না। তুমি প্লিজ আমার জীবন থেকে সরে যাও, মিনতি করছি তোমার কাছে। আমি তোমার জীবনে কোথায় নষ্ট করলাম অনেক? উল্টো তুমি তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। তোমার জন্য তিলে তিলে শেষ হচ্ছি আমি। অনেক উচ্চস্বরে বলল, আমি কি তোমাকে বলেছি আমার জন্য তিলে তিলে শেষ হতে? আমাকে ভালোবাসতে বলেছি? জোর করেছি? অনেকের কথার আওয়াজে ফুলি রান্নাঘর থেকে ছুটে এলো। ফুলি দিদিদের বাসার গৃহকর্মী। অনেক ওনাকে দেখে চুপ হয়ে গেল। পকেটে হাত দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, দেখো তিথি, ভালোভাবে বলছি, এখনো সময় আছে। তুমি মাকে বোঝাও, মাকে বলো যে তোমার আমার মধ্যে বিয়ে সম্ভব না। মা যেন তোমার আশা ছেড়ে দেন। দিদি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বলল, বলবো না, মরে গেলেও বলবো না। আমি যদি তোমাকে না পাই তাহলে নোরাও পাবে না। ইনফ্যাক্ট এই পৃথিবীতে কোনো মেয়েই পাবে না। তুমি আমার, অনেক, শুধু আমার। দিদি অনেকের হাতটা ধরে কপালে ঠেকিয়ে কাঁদতে শুরু করলো। ফুলি এই অবস্থা দেখে আবারও রান্নাঘরে চলে গেল। অনেকের ভীষণ রাগ হচ্ছে। কাকে কি বোঝাতে এসেছে সে? এই মেয়ে জীবনেও বুঝবে না। চরম বিরক্তি নিয়ে অনেক উচ্চারণ করলো, ধ্যাৎ। তারপরে ছাড়ি মেরে হাতটা ছাড়িয়ে হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল। দিদি ফ্লোরে বসে থেকে কাঁদছে। অনেকের এমন ব্যবহার দেখলে তার মাঝে মাঝে ইচ্ছে করে মরে যেতে। এখনো তাই ইচ্ছে করছে, কিন্তু সে এটাও জানে মরে গেলেও অনেক তার কাছে আসবে না। কেন আসবে না? দিদি চিৎকার করে উচ্চারণ করলো, কেন? অনেক দিদিদের বাসা থেকে বেরিয়ে একটা সিগারেট ধরালো। অনেক দিন ধরে সে সিগারেট খায় না। আজ কেন খাচ্ছে নিজেও জানে না। ইদানিং কি করতে কি করে ফেলে কোনো কিছুরই হুঁশ থাকে না তার। এভাবে চলতে থাকলে একদিন পাগল হয়ে যাবে। একদিকে মা তিথি ছাড়া কিছুই বোঝে না, অন্যদিকে নোরা মায়ের অনুমতি ছাড়া বিয়েও করবে না। অনেকের মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে, কিন্তু কই যাবে, কিভাবে যাবে? সে যে বাধা পড়ে গেছে নোরাতে। তাকে ছেড়ে কোথাও যাওয়ার উপায়ও নেই। অনেক হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে। হঠাৎ দেখলো সামনে নোরা দাঁড়িয়ে। নোরা ওদের এলাকায় কি করছে? অনেক সিগারেটটা ছুঁড়ে ফেললো। রোড সাইডের পানির ফোয়ারা থেকে কয়েকবার কুলি করে মুখ টিস্যু দিয়ে মুছে নিল। তারপরে নোরার কাছে গেল। নোরা ওকে দেখে মুচকে হেসে বলল, হাই। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? তুমি যেমন দেখেছো তেমনই আছি। নোরা মুখ গম্ভীর করে ফেললো। জবাব দিল না, মাথা নিচু করে সামনে তাকালো। অনেক বলল, হঠাৎ এখানে? আলভিদের বাসায় এসেছিলাম অন্তুর সাথে দেখা করতে। ওহ, দেখা হয়েছে? হুম। এখানে যে আসবে আমাকে জানাওনি কেন? এমনি। অনেক আর কিছু জিজ্ঞেস করলো না। নোরা ওর থেকে পালিয়ে বাঁচতে চাইছে। আজকাল ভার্সিটিতেও অনেকের ক্লাসের পেছনের বেঞ্চে বসে থাকে নোরা। যে মেয়ে আগে যুদ্ধ করে হলেও সামনের বেঞ্চে বসতো শুধুমাত্র অনেকের কাছে দেখার জন্য, সেই আজকাল দূরে দূরে থাকতে চাইছে। অনেক ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারারের পদে জয়েন করেছে 1 মাস হলো। শুধুমাত্র নোরার জন্যই দিন রাত খাটাখাটনি করে চাকরিটা নিয়েছিল সে। অনেক বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? রিক্সা খুঁজছি। নোরা এই কথা বলতে বলতে আচমকা একটা জিপ গাড়ি ওদের দিকে পাশ ঘেঁচে গেল। অনেক সরে পড়লেও নোরা সরতে পারল না। নোংরা কাদামাটিতে তার ড্রেস ভরে গেল। অনেক চেঁচিয়ে উঠলো ড্রাইভারের উপরে। এই কমন সেন্স নাই নাকি? এরপর ধাওয়া করতে চাইলো গাড়িটাকে। নোরা বাধা দিয়ে বলল, প্লিজ বাদ দাও, সিন ক্রিয়েট করার দরকার নেই। ফালতু। অনেক নোরার দিকে তাকাতেই দেখলো কাদায় ভরে গেছে, একদম কর্দমাক্ত হয়ে আছো। অনেক বলল, এবার কি করবে? এই অবস্থায় বাসায় কিভাবে যাবে? চলে যেতে পারবো। চলে যেতে পারবো মানে? এসো আমার বাসা থেকে চেঞ্জ করে যাও। না না, দরকার নেই। আমি রিক্সায় উঠে হুড নামিয়ে চলে যাব, বাসায় গিয়ে চেঞ্জ করব। আমার বাসায় এখান থেকে হেঁটে যেতে লাগবে 10 মিনিট, আর তোমার বাসায় রিক্সা করে যেতেও লাগবে 45 মিনিট। কি দরকার নোরা ভেজা কাপড়ে এতক্ষণ থাকার? চলো তো। না প্লিজ, বললাম তো আমি পারবো চলে যেতে। আমি জানি তুমি কেন যেতে চাইছো না। ভয়ের কিছু নেই। মা এক সপ্তাহের জন্য খালামণির বাসায়। আপুও মায়ের সাথে গেছে। ঘর খালি, লক করা, চাবি আমার কাছে, দেখো। অনেক পকেট থেকে বের করলো চাবি, দেখালো। নোরা বলল, তোমার খালি বাসায় আমি কেন যাব? বেশি কথা বললে এখন রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাব, সেটা ভালো লাগবে? নোরা উত্তর দিল না। অনেক হাত টেনে ধরে বলল, চলো। নোরা বাধ্য হয়ে অনেকের সাথে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে নোরা দেখলো অনেক তার জন্য বিছানায় কাপড় রেখে দিয়েছে। টিয়া রঙের একটা কামিজ, ওড়না আর সালোয়ারটা হলুদ রঙের। খুব সুন্দর কাপড়টা, কিন্তু এটা কার কাপড়? আনিকার? আনিকার হবে না, কারণ আনিকার শরীর স্বাস্থ্যের দিক থেকে নোরার দ্বিগুণ।
আর লম্বাও। এই কামিজ আনিকার মাপের না, বরং এটা কাটায় কাটায় নোরার মাপের। অনেক কি এটা তাহলে ওর জন্যই কিনেছে? যদি ওর জন্যই কিনে থাকে তাহলে ওকে দেয়নি কেন? নোরা ড্রেসিং টেবিলের আয়নাতে তাকালো। ওর চুল থেকে টপটপে পানি পড়ছে। চুল ঠিক করে মোছা হয়নি, তোয়ালটা গায়ে জড়ানো। গা থেকে তোয়ালে খুলতে যাবে এমন সময় দেখলো দেয়ালে অনেকের একটা ছবি লাগানো, অনেকের ছোটবেলার ছবি। এই 8-9 বছর হবে বাচ্চাটার। বাচ্চা অনেকের চোখে চশমা, চশমা দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ও, হাত ভাঁজ করা। এইটুকু ছেলের কি ভাব! ওই ছেলের দিকে তাকাতেই নোরার বুক কেঁপে উঠছে। কি মারাত্মক সেই চাহনি! মার্ডার করার জন্য এমন একটা লোকই যথেষ্ট। মানুষ হার্ট অ্যাটাক করবে এমন দৃষ্টি দেখে। নোরাও যে ছোটখাটো হার্ট অ্যাটাক হয়নি তাও নয়। ওর হাত পা কাঁপছে, নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে অনেক ওই চশমার আড়াল থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ওকেই দেখছে। লজ্জায় নোরার চোখ মুখ বন্ধ করে ফেলতে ইচ্ছে করছে। এই ছবির সামনে কিছুতেই ড্রেস চেঞ্জ করতে পারবে না সে। মনে হবে অনেক সত্যি সত্যি ওকে দেখছে। নোরা ওড়না দিয়ে ছবিটা ভালো করে মুড়িয়ে নিল, তারপরে ড্রেস চেঞ্জ করলো। ছবি থেকে ওড়নাটা সরিয়ে নেওয়ার সময় বলল, এভাবে কেউ তাকায়? চোখে ঘুষি মারলে তারপর বুঝবে, চোখ ফুলে আলু বের হবে, তখন দুষ্টু একটা। নোরা নিজে নিজেই হেসে উঠল। অনেক দরজায় ধাক্কাচ্ছে। নোরা, তোমার হয়েছে? নোরা মুখ আগের মতোই গম্ভীর বানিয়ে দরজা খুলল। অনেকের হাতে কফির ডিশে 2 কাপ কফি। নোরাকে কামিজে খুব মানিয়েছে। প্রকৃতির মতো সুন্দর লাগছে দেখতে। ও যেন প্রকৃতির রানী। অনেক বিভোর হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। নোরা অনেককে অনেকক্ষণ ধরেই ফোন করছে, অনেক ফোন ধরছেই না। নোরার রাগ লাগছে। এত বড় একটা ডিসিশন অনেক ওকে না জানিয়ে কি করে নিতে পারলো? সে জবাব চাইবে অনেকের কাছে। আরো কয়েকবার রিং হওয়ার পর অনেক ফোন ধরে খুব বিনীত গলায় বলল, হ্যালো। নোরার রাগান্বিত কণ্ঠ। এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরছিলে না কেন? সরি, পাশের রুমে শার্ট ইস্ত্রি করছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল তাই। বাদ দাও, আগে বলো তুমি আমাদের ভার্সিটি থেকে রিজাইন কেন করেছো? চাকরিটা আমার আর দরকার নেই তাই। দরকার নেই মানে? এত ভালো চাকরি কেন দরকার নেই? নতুন চাকরি পেয়েছো? না, এখনো পাইনি। তাহলে কেন ছাড়লে চাকরিটা? নাকি আমার মুখ দেখতে চাও না? ছি নোরা, এটা কি ধরনের কথা? আমি তোমার মুখ দেখতে চাইবো না? তাহলে চাকরি কেন ছাড়লে? আমি চাই না তোমার আমার মধ্যে শিক্ষক ছাত্রীর সম্পর্কটা আর থাকুক। এজন্যই তো মা তোমাকে অপমান করার সুযোগ পেয়েছিল। মানে তুমি এই সামান্য কারণে এত ভালো চাকরিটা ছেড়ে দিলে? সামান্য কারণ না নোরা, এটা আমার কাছে অনেক বড় কারণ। তোমার অপমান মানে আমার অপমান। আমি চাই না এই বিষয়টা নিয়ে আর কখনো তোমাকে কারো কাছে অপমানিত হতে হোক। অন্তত আমি সেটা টলারেট করব না। নোরা দীর্ঘশ্বাস ফেলেই বলল, বুঝেছি, শার্ট ইস্ত্রি করছিলে কেন? কোথাও যাচ্ছ? হ্যাঁ, আজ একটা চাকরির ভাইবা আছে, খুব ভালো চাকরি। ভাইবাতে পাশ করলেই কনফার্ম হয়ে যাবে। স্যালারি 40,000 টাকা। দোয়া করো। ওয়াও, নিশ্চয়ই দোয়া করি। কখন ইন্টারভিউ? আজ সন্ধ্যায়। সন্ধ্যায়? কোন জায়গায়? বসুন্ধরাতে। আজকে তো বসুন্ধরাতে আমারও যাওয়ার কথা। তাই? কেন? আজকে অর্পিয়াপুর মেহেন্দি। বসুন্ধরার কোনো এক রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যাব না। যাবে না কেন? যাও, ঘুরে এসো। কাজিনদের সাথে থাকলে ভালো লাগবে। এখন ভাবছি যাব। আসার সময় তুমি আমাকে ড্রপ করে নিতে পারবে না? অবশ্যই, এটা তো আমার সৌভাগ্য। নোরা হেসে বলল, অনেক রাত হবে কিন্তু। কত রাত? 12টার উপরে বাজতে পারে। সমস্যা নেই, আমার ইন্টারভিউ হয়তো 9টা নাগাদ শেষ হয়ে যাবে। তারপর আমি তোমাকে ফোন করব, তুমি অ্যাড্রেস দিও, আমি সেখানে গিয়ে অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা। ফোনটা রেখে অনেক মুচকি হাসলো। আজ অনেক দিন পর নোরার সাথে বাইকে চড়ার সুযোগ হচ্ছে। এর থেকে ভালো আর কি হতে পারে? সন্ধ্যায় নোরা মেহেদির অনুষ্ঠানে যাওয়ার জন্য খুব সুন্দর করে সাজলো। কালো রঙের একটা গর্জিয়াস সালোয়ার কামিজ, মুখে মেকআপের প্রলেপ, খোলা লাঞ্চি চুলগুলো কার্ল করে এক সাইডেই আটকানো। নিজের রূপেই নিজেই মুগ্ধ হতে ইচ্ছে করছে। এই অবস্থায় অনেকের সামনে গেলে কি হবে? অনেক তো গাধার মতো তাকিয়েই থাকবে, আর সেই তাকানো দেখে নোরা লজ্জারাঙ্গা হবে। নোরা আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেই হাসছিল। হঠাৎ অনেকের ফোন এলো। নোরা
ফোন ধরেই বলল, হ্যালো। বের হয়েছো? না, রেডি হচ্ছি। আর এখন তোমার সাথে যেতে পারবো না। আমাকে বাবা নিয়ে দিয়ে আসবে। আসার সময় তোমার সাথে আসবো। ও, তাহলে কি আমি চলে যাব? চলে যাও। আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা। অনেক ইন্টারভিউ রুমের সামনে অপেক্ষা করছে। জায়গাটায় প্রচন্ড ভিড়। তার পরনে আকাশি রঙের ফর্মাল শার্ট আর কালো রঙের ফর্মাল প্যান্ট, নেভি ব্লু রঙের টাই, শার্টের হাতা ফোল্ড করা, হাতে খয়েরি মোলাটের একটা ফাইল, বাম হাতে অ্যাশ কালারের ঘড়ি, হাতে সাদা টিস্যু। বারবার ঘেমে যাচ্ছে সে, কপালের বিন্দু বিন্দু ঘাম টিস্যুতে মুছছে। ভিড়ের মধ্যে বসে থাকতে তার গরম লাগছে। এত গরমেও মানুষ বসে বসে চা খাচ্ছে। তার ওপর একটু পরপর দারোয়ান ওর কাছে ডিশে করে চা নিয়ে আসছে। প্রায় বারবার জিজ্ঞেস করছে, চা খাইবেন স্যার? অনেক কয়েকবার ভদ্র ভাষায় না করেছে, কিন্তু লোকটা না বান্দা, যেন চা খেয়াইয়েই ছাড়বে। আরো একবার জিজ্ঞেস করতে এলো, স্যার দেই 1 কাপ চা? অনেক এবার জবাবই দিল না, কিন্তু তার বলতে ইচ্ছে করছিল, কাছে এসো, চা তোমার মাথায় ঢালি। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকের সিরিয়াল এখনো আসেইনি। ঘড়িতে 9টা বাজতে চলল। আর কত? যেখানে এক পোস্টের জন্য এত মানুষ ডাকা হয়েছে, সেখানে তার চাকরি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। তাই লুজ করে পা নেলে বসলো। তার সবকিছু অসহ্য বোধ হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পর যখন রাত 10:30 বাজে, তখন জানা গেল ইন্টারভিউয়ের যে মেইন অফিসার মিস্টার শফিউকুল মোর্শেদ এখনো আসেনি। অনেকের এত মেজাজ খারাপ হলেও ইচ্ছে করলো সবকিছু ভেঙে ফেলতে। এমন হলে সে নোরার কাছে যাবে কখন? অনেকের মাথা ধরে আসছে। কিছুক্ষণ পর জানা গেল মোর্শেদ সাহেব মাত্র প্রবেশ করেছেন। চারিদিকে হইচই বেঁধেই গেল। ইন্টারভিউর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কোট পরা ভদ্রলোক হাসি মুখে ভিতরে যেতে যেতে বললেন, সরি, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। আসলে রাস্তায় এত জ্যাম। অনেকের এই কথাটাও বিরক্ত লাগলো। সবার প্রথমেই তার নাম ডাকা হলো, মিস্টার অনিক আবেদিন। অনেক ইন্টারভিউ রুমে যখন ঢুকবে তখন রাত 11টা বাজে। আর তখনই নোরার ফোন আসলো। অনেক ফোনটা কেটে দিয়ে মেসেজ করলো, 1/2 ঘন্টা অপেক্ষা করো, আমি আসছি। তুমি আমাকে অ্যাড্রেস সেন্ড করে রাখো। আর রেস্টুরেন্ট থেকে বের হওয়ার দরকার নেই, ভেতরেই থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। এদিকে নোরা অলরেডি বের হয়ে গেছে। সে খোলা রাস্তায় দাঁড়িয়ে অনেককেই ফোন করছিল। অনেকের মেসেজ দেখে সে আবারও ফোন করতে লাগলো, কিন্তু অনেক ফোন সাইলেন্ট করে পকেটে রেখে দিয়েছে। নোরা যে কি বিরক্ত লাগছে। সম্পূর্ণ রাস্তায় সে শুধু একা, ঘোর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। বাসে সে উঠবে তারও উপায় নেই, বাস পাওয়াই যাচ্ছে না। তার ফোনে ইন্টারনেটও নেই যে একটা উবার কল করবে। অনেকের জন্য অপেক্ষা করা সম্ভব না, আবার একা একা বাড়ি ফিরে যাওয়াও সম্ভব না। ভিড় বাসে ওরা মহিলা উঠতে চায় না। খালি বাসে উঠতে নেওয়ার নিজেরই ভয় লাগছে। মোটামুটি ভিড় কম আর সম্পূর্ণ খালিও না এমন বাস পাওয়াই যাচ্ছে না। কি একটা মুশকিল। নোরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ নোরার মনে হলো কেউ তাকে ফলো করছে। তার পেছনে 3 জন মুখোশধারী ছেলে। ওদের দেখেই নোরার ভেতরটা শিউরে উঠল। ওরা কি নোরাকে ফলো করছে? নোরা চড়িয়ে চড়িয়ে হাঁটতে লাগলো। একবার তার মনে হলো ছেলেগুলো আলফি, শিপন আর আরিফ, কিন্তু পর মুহূর্তেই মনে হলো না, আলফিরা তো ভালো হয়ে গিয়েছিল, ওরা এমন কাজ করবেই না। তারপর আবার মনে হলো কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। নোরা বুকের মধ্যে জোরালো ধাক্কা অনুভব করলো। নিজের অজান্তেই সে কখন জানি দৌড়াতে শুরু করে দিয়েছে। ছেলেগুলো এখন আর ওর পিছনে আসছেই না। নোরা স্বস্তির শ্বাস ফেলে অনেকে আবার কল করা শুরু করলো। অনেকবার ফোন করলো, কিন্তু নো রেসপন্স। নোরা ফোনটা ব্যাগে ভরে আবার হাঁটতে লাগলো। সামনেই একটা সিএনজি পেয়ে গেল। নোরা ভাবলো সিএনজি করেই চলে যাবে। সিএনজিওয়ালার সাথে কথা হলো। সিএনজিওয়ালা ওকে নিয়ে যেতে রাজি হলো। নোরা সিএনজিতে বসে ক্রমাগত দোয়া পড়ছে। তার হাত পা থরথর করে কাঁপছে। বাবাকে কি একটা কল করবে।
বাবা এই সময় প্রেশারের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। কি দরকার এই অবস্থায় বাবাকে চালানোর? মাকেও টেনশন দিতে ইচ্ছেই করছে না। সে তো সবাইকে বলে এসেছিল অনেকের সাথেই ফিরবে, কিন্তু সেই অনেকেরই তো এখন খোঁজই নেই। হঠাৎ সিএনজিওয়ালা একটা নীরব জায়গায় গাড়ি থামালো। নোরা জিজ্ঞেস করলো, কি হয়েছে? বুঝছি না, টায়ার পাংচার হয়েছে মনে হয়, চেঞ্জ করতে হবে। হায় হায়, বলেন কি, কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে না, অপেক্ষা কর। আচ্ছা। সিএনজিওয়ালা এই কথা বলে কোথায় যেন চলে গেল। নোরার এখন সন্দেহ হচ্ছে, এটা কোনো ফাঁদ নয় তো। ব্যাগ থেকে মোবাইল বের করে আরো কয়েকবার অনেকে ফোন করলো, বাবার নম্বরেও ডায়াল করলো, মাকেও করলো, কিন্তু কেউই আজ ফোনই ধরছে না। হঠাৎ নোরা খেয়াল করলো সেই মুখোশধারী তিনজন তাকে তিন দিক থেকে ঘিরে রেখেছে। নোরা ভয়ে শব্দ করতে যাবে তার আগেই ওর মুখ চেপে ধরা হলো। নোরার হাত পা ভয়ে শিথিল হয়ে আসছে। তাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে সে নিজেও জানে না। ইন্টারভিউ শেষ করে বাইরে বের হলো অনেক। ফোনটা হাতে নিয়েই দেখলো নোরার অনেকগুলো মিসড কল। অনেকের খটকা লাগলো, কোনো বিপদ হয়নি তো? জলদি কল ব্যাক করলো, কিন্তু এবার নোরা ফোন ধরছেই না। অনেক কল ব্যাক করতেই লাগলো, শুধু রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না। অনেকের অস্থির লাগতে শুরু করলো। ফোনটা রিসিভ হলো অনেকক্ষণ পর। অনেক বিচলিত গলায় বলল, নোরা, কোথায় তুমি? নোরার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ শোনা যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ তার গলা চেপে ধরে রেখেছে। নোরার এমন কণ্ঠ শুনে অনেকের দম বন্ধ হয়ে আসার উপক্রম। অনেক বলল, হ্যালো নোরা, কি হয়েছে তোমার? তুমি কোথায় আছো আমাকে বলো। নোরা অস্পষ্ট ভাবেই বলল, গ্রিন গ্রিন সাইনবোর্ড, গ্রিন সাইনবোর্ড, ভ্যাজলিনের অ্যাড, তাসনিয়া ফারিনের। নোরা প্রত্যেকটা শব্দের শেষে জোরে শ্বাস নিচ্ছে। অনেক যেটুকু বুঝলো নোরা এমন একটা জায়গায় আছে যেখানে গ্রিন সাইনবোর্ড, সাইনবোর্ডে ভ্যাসলিনের অ্যাড দেওয়া আর মডেল তাসনিয়া ফারিন। অনেক ফোন কাটলো না, লাইনে থেকে বাইক চালানো শুরু করলো। নোরাদের বাসার দিকে যেতে লাগলো। পথে নিশ্চয়ই কোথাও গ্রিন সাইনবোর্ড দেখা যাবে। অনেক বাইক চালাচ্ছে আর বলছে, নোরা তুমি প্লিজ কথা বলতে থাকো, ফোনটা কেটো না নোরা, আমি আসছি, খুব জলদি আসছি। নোরা এখনো আর্তনাদী শব্দই করছে। প্রতিটা শব্দ অনেকের বুকের মধ্যে আগুনের ফুলকির মতো দপদপ করে চলছে। অনেক দিশেহারার মতো বাইক চালাচ্ছে। একটা সময় থেমে গেল, দেখলো বিশাল সাইনবোর্ড। জায়গাটা একদম নীরব, নোরার বর্ণনার সাথে মিলে যাচ্ছে। অনেক বাইক ছেড়ে দিল, এত জোরে ছাড়লো যে বাইকটা কাত হয়ে পড়ে গেল। অনেকের সেই হুঁশই নেই, সে উম্মাদের মতো আশেপাশে নোরাকে খুঁজছে। হঠাৎ দেখলো ঝাপ ঝাড়ের নিচে রক্তাক্ত হয়ে পড়ে আছে এক নিথর দেহ, অবস্থা ক্ষত বিক্ষত। অনেক স্তব্ধ হয়ে গেল, অনুভূতি শূন্য চাহনি নিয়ে ধীর পায়ে হেলতে দুলতে এগোতে লাগলো। মেয়েটা যেন তার নোরা না হয়, এই কামনায় মনে মনে পুষছে সে। কাছে যেতেই বুঝতে পারলো মেয়েটা নোরা। অনেকের পৃথিবী অন্ধকার হয়ে আসছে, বুকের ভেতরটা নিভু নিভু করছে। নোরার গালে হাত দিয়ে কয়েকবার ডাকলো, নোরা, হ্যাঁ নোরা, নোরা। নোরার কোনো সারা শব্দ নেই, অজ্ঞান হয়ে গেছে হয়তো। কি হয়েছে ওর সাথে? খুব ভয়ানক কিছু। অনেকের মাথা ফেটে যাচ্ছে, বুকের মধ্যে অসহায় যন্ত্রণা নিয়ে নোরাকে কোলে তুললো সে। নোরার শরীর থেকে রক্তের স্রোত ধারা বহিত হচ্ছে। অনেক ওকে নিয়ে দৌড়াতে লাগলো। একটা গাড়ি, শুধু একটা গাড়ি এখন তার খুব প্রয়োজন, কিন্তু দেশে এমন কোনো হৃদ সহস্রতবান নেই যে তার ধর্ষিতা প্রেমিকাকে নিজের গাড়িতে উঠে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেবে, তাকে বাঁচিয়ে দেবে। দোষীতাদের তো কি আদৌ বিচার অধিকার আছে? অনেক চিৎকার করে গাড়ি খুঁজতেই লাগলো। বাইকে নোরাকে উঠানো যাবে না, এই অবস্থায় নোরাও বাইক করে পড়ে যাবে। কেউ তাদের নিতে চাইছেই না, যেই আসছে সেই চলে যাচ্ছে, যেই যেন পালিয়ে বাঁচতে চাইছে। রাস্তায় একটা মানুষ নেই, কি করবে অনেক? তারপর একটা বয়োবৃদ্ধ রিক্সা আলোক দেখা পেল। রিক্সাওয়ালা নির্দ্বিধায় ওদেরকে রিক্সাতে তুলে নিল। অনেক নোরাকে কোলে নিয়ে বসে আছে, বারবার বলছে, কিচ্ছু হবে না নোরা, এই যে আর একটু। রিক্সাওয়ালা ওদের কাছাকাছি একটা হসপিটালে নামালো।
অনেকের রিক্সা ভাড়া দেওয়ার কথা মাথায় ছিল না। সে নোরাকে কোলে করে হসপিটালে ঢুকে গেল। রিক্সাওয়ালাও আর ডাকলেন না, মনে মনে দোয়া করতে লাগলেন মেয়েটাকে যেন বাঁচানো হয়। টানা 7 দিন অবজারভেশনে রাখার পর নোরা রেসপন্স করতে শুরু করলো। হৃদায়ত জ্ঞান ফিরে পেল। এতদিন অনেক শুধু পাগলের মতো খুঁজেই যাচ্ছে আলফি, শিপন আর আরিফদের। যদিও নোরা মুখে ওদের নাম নেয়নি, কিভাবে নেবে? সে তো কথা বলার মতো অবস্থায় ছিলই না। তবুও অনেক নিশ্চিত এই দুর্ঘটনার পেছনে ওর রায় আছে। পুলিশ অপেক্ষা করছে নোরার জ্ঞান ফেরার। ওর সাথে সাথে কথা না বলে তেমন কোনো স্টেপ নিতে আগ্রহ দেখাচ্ছেনই না। তবে অনেক একা হাতে সব সামলাচ্ছে। সে অনেক জায়গায় খোঁজ লাগিয়েছে। এই ঘটনার পর থেকে ওই 3 জন একেবারেই নিখোঁজ। সেই দিনের পর থেকে ওদের আর খুঁজে পাওয়াই যায়নি। নোরার বাবা আনিস প্রথম দিনে স্ট্রোক করেই বসেন। এখন তিনি হসপিটালেই ভর্তি। লীরার শরীরও খুব একটা ভালো যাচ্ছে না। সারাক্ষণ খালি কান্নাকাটিই করে। হসপিটালে দিন যাপন করছেন ননি। অসুস্থ মেয়ে আর অসুস্থ স্বামীকে নিয়ে লীরা হসপিটালের করিডোরে হাঁটাহাঁটি করছিলেন। হঠাৎ খবর এলো নোরার জ্ঞান ফিরেছে। এতদিন অপেক্ষার পর এখন একটা সুসংবাদ পেয়ে লীরা সবার আগে অনেককে ফোন দিলেন। অনেক আধ ঘন্টার মধ্যে হসপিটালেই হাজির হলো। অনেক কেবিনে ঢুকতেই দেখলো নোরার নিস্তব্ধ দুটি চোখ। তার ভেতরটা কেঁদে উঠতে চাইল। অচিরে চোখের পাতা ঝাপসা হয়ে উঠল। সে এক শ্বাসরুদ্ধকর অনুভূতি। লীরা অনেককে দেখেই কান্নায় ভেঙে পড়লেন। অনেকের কাছে গিয়ে বললেন, বাবা, মেয়েটা তো কথা বলছে না। কতক্ষণ ধরে চেষ্টা করলাম, একটা শব্দ পর্যন্ত করলো না। শুধু চেয়ে থাকে, কিচ্ছু বলে না। ও কি আর কোনোদিনও কথা বলবে না বাবা? অনেক সঙ্গে সঙ্গে বলল, কথা বলবে আন্টি, নিশ্চয়ই কথা বলবে। ওকে কথা বলতেই হবে। লীরা কাঁদতে কাঁদতে কেবিন থেকে বেরিয়েই গেলেন। মেয়ের এই অবস্থায় ওনার সহ্যই হচ্ছে না। অনেক লীরার পাশে গিয়ে বসলো। ওর হাতটা ধরে সেই হাতে একটা চুমু দিল। তার ভেতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। নিজেকে সামনে নিয়ে আবারও শপথ করছে নোরার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি সে দিয়েই ছাড়বে। এই পর্যন্ত কয়বার যে অবচেতন নোরার হাত ধরে এই শপথ করেছে সে তার হিসাবই নেই। আজ আবারও করলো। নোরার মাথায় হাত বুলিয়ে মৃদু গলায় ডাকলো, নোরা, এই নোরা, কথা বলবে না নোরা? আমার সাথেও কথা বলবে না? অবশ্য না বলাটাই তো স্বাভাবিক। তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী, শুধু আমি। সেদিন ইন্টারভিউটা যদি না দিতে যেতাম তাহলে হয়তো আজও তুমি সুস্থ থাকতে, স্বাভাবিক থাকতে। আমার উপর ভরসা করেই তো তুমি রাতের বেলা বাসা থেকে বের হওয়ার সাহস দেখিয়েছো। অথচ সেই আমি তোমার হাতটা ধরতে পারলাম না। যখন তোমার আমাকে সবচেয়ে প্রয়োজন ছিল তখনই তোমার কাছে আমি পৌঁছাতে পারলাম না। পৌঁছালাম কখন? সবকিছু শেষ হয়ে যাওয়ার পর। খুব ভালো হতো যদি মানুষের আগে থেকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা থাকতো। বিশ্বাস করো নোরা, আমি যদি কোনোভাবে খালি একবার জানতে পারতাম তোমার সাথে এত বড় একটা অন্যায় হতে যাচ্ছে, তাহলে কখনো তোমাকে একা ছাড়তাম না। সারাক্ষণ পাহারা দিয়ে রাখতাম। চুলায় যাক আমার চাকরি, চুলায় যাক ইন্টারভিউ, কিচ্ছু পরোয়া করতাম না। সেই চাকরিটা আমি ঠিকই পেয়েছিলাম জানো নোরা। 3 দিনের মাথাতেই লেটার এসেছিল, যখন তুমি হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলে। আর সেজন্য দায়ী আমার ওই ইন্টারভিউ, ওই চাকরি। আমার কি মাথা ঠিক থাকার কথা? আমি লেটারটাকে কুচি কুচি করে কাটলাম, তারপর ডাস্টবিনে ফেলে দিলাম। কোনোদিন করবো না ওই চাকরি আমি, কোনোদিনও না। যে চাকরির জন্য আমার তোমাকে হারাতে হয়, এমন চাকরি আমার দরকার নেই। আমার শুধু তোমাকে দরকার নোরা, বড্ড দরকার। তোমার আগের সেই চঞ্চলতা, সেই উচ্ছ্বাস, তোমার হাসি মাখা মুখ, সবকিছু আমার দরকার। কতদিন হয়ে গেছে তোমার কণ্ঠস্বর শুনি না। একবার কথা বলো না নোরা, প্লিজ। আমি আর পারছি না, এরপর তো দম বন্ধ হয়ে মারা যাব। প্লিজ নোরা, কথা বলো প্লিজ নোরা। অনেক খানিক চুপ মারলো। তার গলাও ভেঙে আসছে। বুকের মধ্যে তীব্র এক ব্যথা অনুভব হচ্ছে। চোখের পানি শুকিয়ে যাওয়ার পর্যায়ে অপেক্ষা করলো। তারপর বলল, কষ্ট পেও না নোরা, সবকিছু আমি ঠিক করে দেব। আবার আগের মতো যারা তোমার সাথে এই অন্যায় করেছে তাদেরকে তোমার ভাইয়ের সামনে এনে ফেলবো, ওয়াদা করছি। তুমি নিজ হাতে ওদের শিরচ্ছেদ করবে। নোরা হঠাৎ মৃদু হাসলো। অনেক নোরার মাথায়
হাত বুলিয়ে কপালে একটা গভীর চুমু দিয়ে বলল, আসছি, অনেক কাজ আছে আমার, তুমি রেস্ট নাও, বাই। নোরা কিচ্ছু বলল না, হাসি মাখা মুখ বজায় রাখলো। অনেক দরজার বাইরে গিয়ে লীরার সাথে কি যেন কথা বলছে। নোরা সেই দিকে কর্ণপাত করলই না। 7 দিন আগের ঘটনাগুলো ওর আবার মনে পড়ছে। শরীরের রক্ত হিম হয়ে আসছে, প্রচন্ড যন্ত্রণা অনুভব হচ্ছে, হাত পা কেঁপে কেঁপে উঠছে। সারাদিন নোরা একটাও কথা বলেনি। সন্ধ্যায় আবার লীরা ফোন করে জানালো নোরা কথা বলছে আর অনিকের সাথে কথা বলতে চাইছে। অনিক নিজের ঘরে শুয়েছিল। এই খবর শুনে জলদি উঠে তৈরি হতে লাগলো হসপিটালে যাওয়ার জন্য। নোরা তার সাথে কথা বলতে চাইছে, এর চেয়ে ভালো সংবাদ এই মুহূর্তে আর কিচ্ছু হতেই পারে না। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়লো। অনিক দরজা খুলেই দেখলো মা এসেছে। অনিক কোনো কথাই বলল না, দরজাটা খোলা রেখেই শার্ট পরতে লাগলো। ইলোরা বললেন, কোথাও বের হচ্ছিস নাকি? হুম। যাচ্ছিস কোথায়? কাজ আছে। আমি জানি তো কি কাজ। অনেক বিরক্ত গলায় বলল, জানলে ভালো, এত প্রশ্ন করছো কেন? তোর সাথে আমার জরুরি কথা আছে। পরে শুনবো। এখনই শুনতে হবে। অনেক উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল। ইলোরা জোর গলায় ডাকলেন, অনিক। অনেক থামলো এবং দ্বিগুণ বিরক্তি মাখা গলায় বলল, কি? ইলোরা ছেলের সামনে এসে ওর কাঁধে হাত রেখে বললেন, বস এখানে। মা, আমার তাড়া আছে, আমাকে যেতে হবে, পরে এসে শুনবো তোমার কথা। তোকে আমি বসতে বলেছি। ওদের চেঁচামেচির শব্দে আনিকা ছুটে আসলো। ইলোরা আনিকাকে দেখে কিচ্ছু বললেন না, অনেকের দিকে তাকিয়েই বললেন, আজ তিথিকে আমি আংটি পরিয়ে এসেছি, এ মাসের মধ্যেই তোদের বিয়েটা সেরে ফেলতে চাই। অনেক ভ্রু কুঁচকে বলল, হোয়াট? এত অবাক হওয়ার কিছুই নেই। আমি কি আমার ছেলেকে সারা জীবন অবিবাহিত রাখবো নাকি? তার উপর বয়সও বেড়ে যাচ্ছে, আর কিছুদিন পরে 27-এ পা রাখবে। এই বয়স বিয়ে করার জন্য যথার্থ। অনেক কিছু বলতেই পারলো না, তার প্রচন্ড বিরক্ত লাগছে। ইচ্ছে করছে সামনে থাকা কাঁচের জগে একটা জোরে খুশি মারতে। জগটা ভেঙে গুড়িয়ে যাবে আর তার হাত হবে ক্ষত বিক্ষত। এতে যেন শান্তি লাগবে। আনিকা বলল, ইলোরা বললেন, আমি আমার ছেলেকে দেখেছি, আর সেজন্যই বলেছি, ওর ভালোর জন্য বলছি। কোনো ধর্ষিতা মেয়েকে নিশ্চয়ই আমি বাড়ির বউ করবো না। তাহলে শুধু শুধু অপেক্ষা করে লাভ কি? কার জন্য অপেক্ষা? তিথির সাথে বিয়েটা হয়ে যাক। আনিকা কপালে হাত ঠেকালো। সে কাকে কি বোঝাচ্ছে? ইলোরা আবার বললেন, অনেক ধর্ষকদের খুঁজে বের করতে নোরাকে সাহায্য করেছে, করুক, আমার তো সেটা নিয়ে কোনো আপত্তি নেই। ধর্ষকরা ধরা পড়লে উপযুক্ত শাস্তি পাবে, এটাই তো অনেক চাই। কিন্তু তার জন্য বিয়েটা আটকে থাকবে কেন? আগে বিয়েটা হয়ে যাক, তারপর। অনেক হুট করে উঠে দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। ইলোরা পিছু ডাকলেন, অনেক শুনলই না। আনিকা মায়ের কাছে হাত জোর করে বলল, মাপ চাই তোমার কাছে, দয়া করে ছেলেটাকে একটু শান্তি দাও। তারপর সেও ঘর থেকে বের হয়ে গেল। অনেক হসপিটালে গিয়ে দেখলো পুলিশের সাথে নোরা কথা বলছে। এটা দেখেই সে আর ভিতরেই ঢুকলো না। নোরা সেই দিন রাতের বেলা ঘটনা পুলিশের কাছে বর্ণনা করেছে। সে এখন ভিতরে গেলেই নোরা অপ্রস্তুত বোধ করবে, হয়তো সবকিছু বলতেও চাইবে না। অনেক বাইরে দাঁড়িয়ে সবটা শোনার চেষ্টা করলো। যেটুকু শুনলো তার ব্যাখ্যা এই, ওরা 3 জন ছিল, আর 3 জনই মুখোশধারী। মাঝ রাস্তায় সিএনজি নষ্ট হয় যাওয়ার পর ওরা নোরাকে সিএনজি থেকে তুলে নেয়। নোরা ধারণা সিএনজি আলো ওর সাথেই যুক্ত। পুলিশরা সিএনজির বর্ণনা চাইলেন। নোরা অস্পষ্ট বর্ণনা দিল। ছেলেগুলো ওকে একটা নির্জন জায়গায় নিয়ে প্রথমেই হাত পা বাঁধলো। নোরা ততক্ষণই কাবু হয়ে গিয়েছিল। অন্ধকারে 3 জনই মুখোশ খুলেছিল, তবে চেহারা দেখাই যায়নি। কিন্তু কণ্ঠ শুনে যতটুকু বুঝেছে ওরা আলফি, শিবন আর আরিফি। ফোনটা নোরার হাতেই ছিল। কেউ একজন ফোনটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। ধর্ষণের পর ওরা নোরাকে খুন করতে চেয়েছিল, কিন্তু ওর ফোন বাজার শব্দ শুনে 3 জনই ছুটে পালায়। নোরা ফোনের উৎস বারবার চারদিকে হাতড়ে হাতড়ে ফোন খুঁজে বের করে। তখনও অনেকের ফোন বাজছিল। নোরা রিসিভ করে অনেককে ঘটনা জানায়। এরপর আর কি হয়েছে তার মনেই নেই। নোরা জমান বন্দি শোনার পর অনেকের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে, শরীরের রগ ফুলে উঠেছে। আলবির সামনে পেলে এখন সে
ঠিক কি করতো নিজেও জানে না। সব কয়টাকে খুন করে ফেলতো। জানোয়ারের মতো বেধড় পিটিয়ে খুন। চারিদিকে আহাজারি। নোরা ধর্ষণের বিচার চাই, ধর্ষকের উপযুক্ত শাস্তি চাই। খবরের কাগজ, টিভির পর্দা, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই শুধু একটাই টপিক, #জাস্টিস ফর নোরা। নোরার ভার্সিটির সিনিয়র জুনিয়র সকল ফেমিনিস্টরা রাস্তায় নেমে গেছে, শাহবাগী আন্দোলন গড়ে তুলছে। তাদের দাবি একটাই, জাস্টিস ফর নরিন জাহান। পুলিশরা জোরদার তদন্ত শুরু করেছে। অনেকও পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজেই বেড়াচ্ছে, যখন তখন যে কোনো জায়গায় চলে যাচ্ছে। একটা ক্লু পেলে বাসা থেকে বের হয়ে পড়েছে। যে অবস্থাতে ওদের হাতের কাছে পাবে ওইখানেই ওই অবস্থাতেই ওদের শেষ করে দেবে, এটাই তার একমাত্র লক্ষ্য। অনেকে সাহায্য করছে তার ঘনিষ্ঠ 2 বন্ধু, সাজ্জাদ আর ইমন। হসপিটালে বেশিরভাগ সময় নোরার কাছেই থাকা অন্তরা আর সেজুদি। একদিন অন্তরা নোরাকে লাঞ্চ করাচ্ছিল। নিজ হাতে খাইয়ে দেওয়ার সময় নোরার ক্ষত বিক্ষত মুখটা দেখে হঠাৎই কেঁদে ফেলল। সেজুদি অবাক হয়ে পড়ল, কিরে কাঁদছিস কেন? অন্তরা খাবারের প্লেটটা রেখে নোরা 2 হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দে নোরা। তুই কেন ক্ষমা চাইছিস? সব আমার জন্য হয়েছে। নোরা মৃদু হেসে বলল, এই বোকা মেয়ে, তোর জন্য কিভাবে সব হলো? আমি যদি আলভিকে বিয়ে না করতাম তাহলে আলভি তোর সাথে এত জঘন্য কাজটা কোনোদিন করতো না। আমারই দোষ। নিজের জীবনটা তো নষ্ট হয়েই ছিল, আমি এবার তোর জীবনটাও নষ্ট করে দিলাম। তুই প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিস বোন। অন্তরা এসব বলে কাঁদতেই লাগলো। নোরা অন্তরার মাথায় হাত বুলিয়ে বলল, নিজেকে এভাবে দোষারোপ করিস না তো। তুই তো আর জানতি না আলভি এত বড় কালপ্রিট। ওর এই পরিকল্পনার কথা আমরা কেউই জানতাম না, ভাবতেও পারিনি। তাই এখানে তোর দোষী হওয়ার কোনো চান্স নেই। সব আসলে আমার পোড়া কপাল। অন্তরা বলল, তুই দেখিস আলবিকে যখন খুঁজে পাওয়া যাবে আমি ওর এমন অবস্থা করবো কে খুন করে ফেলবো। নোরা মুচকি হেসে বলল, হয়েছে, এবার খাইয়ে দে তো, খিদে পেট চোচো করছে। অন্তরা চোখ আবার নোরাকে খাইয়ে দিতে শুরু করলো। সেজুদি বলল, টিভিটা একটু ছাড় তো, নিউজ দেখি। অন্তরা সেজুদিকে রিমোট দিয়ে বলল, তুই ছাড়। সেজুদি টিভি ছাড়লো। NTN বাংলায় অনেকের স্টেটমেন্ট লাইভ চলতেছে। দেখাচ্ছে সে চেঁচিয়ে চেঁচিয়ে অনেক কথা বলছে, চোখে মুখে তার তীব্র ক্রোধ, প্রতিবাদী কণ্ঠ। সবাই মন দিয়ে অনেকের কথা শুনতে লাগলো। আজকাল রাজধানীর রাস্তাঘাটে পর্যন্ত মেয়েরা নিরাপদ নয়। শহরের মানুষ আর মানুষ নেই, হয়ে গেছে নিকৃষ্ট পশু। ওদের মধ্যে দয়া মায়ার লেশ মাত্র নেই। একজন কেউ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মন মানসিকতা নেই। এভাবে আর কতদিন? জানোয়ার থেকে এরা মানুষ কবে হবে? একটা মেয়ে একা রাস্তায় বের হলে তার পক্ষে নিরাপদে বাসায় ফেরা প্রায় অসম্ভব। এই যুগে এসেও যদি মেয়েদের কোনো নিরাপত্তা না থাকে, কোনো স্বাধীনতা না থাকে, তাহলে কিসের স্বাধীন দেশ? কোন দেশে বাস করছি আমরা? সব কি এই সমাজ ব্যবস্থার জন্য, দেশের দুর্বল আইনের জন্য, নাকি সব থেকে বড় দায়ী দেশের মানুষের বিকৃত মস্তিষ্ক? অবশ্যই আমি বলবো সবার আগে এই বিষয়টাই দায়ী। কেউ বিপদে পড়লে আমরা সাহায্যের হাত বাড়ানোর আগে চিন্তা করি কিভাবে নিজেদের মাথা বাঁচানো যায়, পিঠ বাঁচিয়ে পালানো যায়। আমি আমার আহত গার্লফ্রেন্ডকে নিয়ে যখন মাঝ রাস্তায় আর্তনাদ করছিলাম, শুধুমাত্র একটা সাহায্যের জন্য পাগলের মতো ছোটাছুটি করছিলাম, বিশ্বাস করুন এই শহরের একজন মানুষও সাহায্য করতে এগিয়ে আসেনি। আমি নিজের চোখে অন্ধকার দেখছিলাম। মনে হচ্ছিল এ কেমন দেশে বাস করি? এই দেশে আদৌ মানুষ আছে তো? অবশেষে একজন মানুষের দেখা সত্যিই পেয়েছিলাম, আর তার কাছে আমি আজীবন কৃতজ্ঞ। তার জন্যই হয়তো আজকে নোরা বেঁচে আছে, তাহলে ওই জীবনটাও বাঁচাতে পারতাম না আমি। ওই রিক্সাওয়ালা চাচাকে স্যালুট, উনি সেদিন আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন। সাংবাদিকেরা ওর সামনে মাইক ধরে আছে, নিচে হেডলাইন, ধর্ষিতা নোরার প্রেমিকের বক্তব্য। নিজের নামের পাশে ধর্ষিতা লেখাটা দেখেই নোরার কান্না পেয়ে গেল। আবার জীবনে এমন দিন দেখতে হবে কখনো ভাবেইনি সে। সেজুতি নোরার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না নোরা, দেখ অনেক ভাইয়া তোর জন্য কত কিছু করেছেন। তুই এইভাবে ভেঙে পড়লে তো ওনার সব চেষ্টা বৃথা যাবে। মন শক্ত কর, ধৈর্য ধর, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। কোনো এক সকালে নতুন সূর্য উঠবে। নোরা ম্লান হেসে মাথা নাড়ালো। অনেক দিন কেটে যাওয়ার পরেও আলভির কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না।
এদিকে অনেক দিনের 24 ঘন্টার সময় নোরার কাছেই কাটায়। আলবিদের বিষয়ে কোনো ইনফরমেশন পেলে এখনো অন্তদন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। নোরাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে। এখন সারাদিন সে বাসায় বসেই কাটায়। ফেসবুকে ইদানিং আর লগ ইন করতে ইচ্ছে করে না। নিউজ ফিডটা দেখতে আর অসহ্যই লাগে। তার ভাবতেও ঘৃণা লাগে কিছু কিছু মানুষ নোরার পুরনো ছবি আপলোড করে ক্যাপশন দেয়, জিন্স টপ পরে রাস্তায় নামবে আর ধর্ষণ করলেই দোষ। এসব দেখলে চোখ দিয়ে এখন আর জল বেরই হয় না, রক্ত বের হয়, কানে ধোঁয়া জমে, শরীর ঘিন ঘিন করতে থাকে। আসলে কি পোশাকের জন্য তাকে ধর্ষণ করা হয়েছিল? রাত বিরাতে একাকী রাস্তায় চলাফেরা করার জন্য ধর্ষণ করা হয়েছিল? সবাই শুধু এই বিষয়গুলোই ক্ষতি দেখছে, অথচ ভিতরের গল্প কেউ জানতে চায় না। নোরা এসব ভেবে ভেবেই যখন কাঁদছিল তখন অনেকের ফোন এলো। নোরা ফোন ধরে বলল, হ্যালো নোরা, খাবার মিষ্টি পড়ি, একটা গুড নিউজ আছে। গুড নিউজ শব্দটা শুনে নোরা মুচকি হাসলো, বলল, আমার জীবনে গুড নিউজ হওয়ার মতো কি আর কিছু আছে? সব থেকে বড় খারাপটা তো হয়েই গেছে, আর কি গুড নিউজ হবে শুনি? তোমাকে না বলেছি এসব কথা বলবে না, আমার কিন্তু ভালো লাগে না। আচ্ছা সরি, বলো আর কি গুড নিউজ? ওই সিএনজি ওয়ালা ধরা পড়েছে। সত্যি? তোমাকে একবার থানায় আসতে হবে কনফার্ম করতে এটাই উনি কিনা। যদিও উনি নিজের দোষ স্বীকার করে নিয়েছে, তবুও তোমার স্টেটমেন্ট দরকার। আচ্ছা আমি আসবো কিভাবে? তুমি এসে আমায় নিয়ে যাও। আমি তোমাদের বাসাতেই আসছি তোমাকে নিয়ে যেতে, তুমি তৈরি থেকো। আচ্ছা। এবার এক এক করে সবাই ধরা পড়বে, দেখো সবার উপযুক্ত শাস্তি হবে। নোরা মুচকি হেসে বলল, শাস্তি হলেও কি, আমার কপালে ধর্ষিতার তকমাটা তো আর মুছে যাবে না। তাছাড়া ওদের দোষ কোথায় বলো? ওদের শাস্তি না হয়ে আমার শাস্তি হওয়া উচিত। আমি উপযুক্ত পোশাক পরিনি, এটা আমার ক্রাইম। গভীর রাতে মেয়ে হয়ে একা রাস্তায় বেরিয়েছি, এটাও আমার ক্রাইম। শাস্তি তো আমার হওয়া উচিত, ফাঁসি হলেও আমারই হওয়া উচিত। নোরা প্লিজ, সস্তা মেন্টালিটির মানুষের মতো কথা বলো না তো। আর এসব ভেবে কষ্ট পেও না, যার মন মানসিকতা যেমন সে তেমনই চিন্তাই করবে। ওরা আসলে ধর্ষকদের সাপোর্টার। এখন এ বিষয়ে কিছু বলতে গেলেও আমি হয়ে যাব ফেমিনিস্ট। দেশের প্রধানমন্ত্রী মেয়ে হলে কি হবে? দেশটা এখনো পুরুষতান্ত্রিকই রয়ে গেল। অনেক ছোট্ট নিঃশ্বাস ফেলে আবার বলল, যাক বাদ দাও, আমি এই 5 মিনিটের মধ্যে আসছি, তুমি জলদি তৈরি হয়ে নাও। ঠিক আছে। নোরা ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলল। তিথি ইলোরার রুমের পর্দা সরিয়ে ডাকলো, আন্টি। ইলোরা ঘুরে দেখলেন তিথি, মুখে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে বললেন, তিথিমা এসো। তিথি ঘরে ঢুকতে ঢুকতে অভিমানী গলায় বলল, আচ্ছা আন্টি, অনেকের সাথে কি ধর্ষিতা মেয়েটার বিয়ে হবে? এটাই কি আপনি চান? নাউজুবিল্লাহ, আমি এটা কেন চাইবো? মা হয়ে নিজের ছেলেকে এত বড় সর্বনাশ আমি চাইতে পারি নাকি? তাহলে আপনি অনেককে কিছু বলছেন না কেন? দিনরাত ওই মেয়েটার বাসায় পড়ে থাকে, সারাক্ষণ ওই মেয়েটার সাথে কাটাচ্ছে। ওই মেয়েকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে। আপনার ছেলেও এসবের সাথে জড়িয়ে যাচ্ছে। এখন তো সবাই ওকে চেনে ধর্ষিতার মেয়ের বয়ফ্রেন্ড হিসেবে। এর থেকে লজ্জার কি আর কি হতে পারে? আপনিই বলুন আন্টি। ইলোরা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর বলবো, অনেক তো আমার কোনো কথাই শুনে না। আপনার কথা না শুনুক, এই মেয়েটার কথা তো শুনবে। আপনি এক কাজ করুন, ওই মেয়েটাকে বাসায় যান, ওকে সাবধান করে আসুন যেন আর কখনো অনেকের সাথে মেলামেশা করার চেষ্টাও না করে। নিজের জীবন তো এমনি নষ্ট, এখন কি অনেকের জীবনটাও নষ্ট করতে যাচ্ছে ও? এটা তুমি ভালো বুদ্ধি দিয়েছো মা। যা বলার ওই মেয়েকেই বলতে হবে। অনেক তো আমার কথা শুনবে না, কিন্তু ওই মেয়ের কথা নিশ্চয়ই শুনবে। ওকে ভালো করে শাসিয়ে আসবেন। যদি লজ্জা থাকে তাহলে যেন ওই কলঙ্কিত মুখটা আর জীবনেও অনেককে না দেখায়। তিথি একটু থেমে বলল, আন্টি, আপনি কালই নোরাদের বাসায় যাবেন। কাল না মা, আমি আজই যাব। কিন্তু এখন যদি অনেক ওখানে থাকে? অনেক থাকতে আমি যাব না, অনেক বাসায় ফিরে তারপর যাব। ইলোরা সেই দিনই নোরাদের বাসায় গেলেন। দরজা খুললেন লীলা।
ইলোরাকে দেখেই উনি প্রথমেই জিজ্ঞেস করলেন, কে আপনি? ইলোরা হাসি মুখে বললেন, আমি ইলোরা খাতুন, অনেকের মা। লীরার মুখে উজ্জ্বল হাসি ফুটল। উনি সম্মানের সহিত বললেন, ভেতরে আসুন। ভিতরের রুম থেকে আনিস আওয়াজ দিলেন। কে এসেছে? লীরা বললেন, বিশেষ মেহমান এসেছে গো, অনেকের মা। আনিস হাসি মুখে রুম থেকে বেরিয়ে ইলোরাকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম আপা। ইলোরা জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম। আনিস লীরাকে বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও কল্পনাকে বলো চা নাস্তা ব্যবস্থা করতে। ইলোরা সোফায় বসতে নিয়েও বসলেন না, দাঁড়িয়েই বললেন, 1 মিনিট, আমি এখানে চা নাস্তা খাওয়ার জন্য আসিনি। আনিস লীরার মুখ হালকা মলিন হলো। আনিস সংশয় নিয়ে বললেন, তাহলে? ইলোরা বললেন, আপনাদের সাথে আমার একটা জরুরি দরকার আছে, বিশেষ করে আপনার মেয়ের সাথে। ডাকুন আপনার মেয়েকে একবার, ওর সামনেই কথাটা বলি। আনিস লীরা একবার চোখাচোখি করলেন। লীরা বললেন, আচ্ছা, আমি ডেকে আনছি। লীরা চলে গেলেন নোরাকে ডাকতে। আনিস ইলোরাকে হাসি মুখে বললেন, আপা আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি বসুন, ওরা আসছে। ইলোরা বসলেন। একটু পর লীরা আসলো। ইলোরাকে নিয়ে ইলোরার বুকে ভয়ে ধুকপুক করছে। মাথায় হাত ঘোমটা টেনে মাথা নিচু করে ড্রয়িং রুমে ঢুকলো নোরা। ইলোরা নোরাকে দেখেই বললেন, এই তো চলে এসেছে, বসো নোরা, তোমার সাথে কথা বলতে এসেছি আমি। নোরা বসলো না, দাঁড়িয়ে থেকেই বলল, বলুন আন্টি। আনিস ধমক দিয়ে বলল, বলুন আন্টি কি? আগে সালাম দাও। নোরা বলল, আসসালামু আলাইকুম। ইলোরা হেসে বললেন, থাক ভাই, যেখানে আসল শিক্ষাটাই মেয়েকে দিতে পারেনি সেখানে এতটুকু ম্যানার্স না শেখালেও চলবে। নোরা এই কথা শুনে আরো মাথা নিচু করেই ফেলল। লীরা অবাক দৃষ্টিতে তাকালো। আনিস বিস্ময় নিয়ে বললেন, সরি আপা, ঠিক বুঝলাম না। ইলোরা বললেন, আমি বুঝিয়ে বলছি, আমার ছেলে অনেকের বিয়ে ঠিক হয়েছে আমার পছন্দের পাত্রীর সাথে। সে অনেকের যোগ্য পাত্রীও বটে, কিন্তু অনেক এই বিয়েতে রাজি হচ্ছে না, তাও আবার আপনার মেয়ে নোরার জন্য। সে নোরার মোহে ডুবে আছে। কিন্তু আপনি বলুন তো ভাই, একটা মেয়ে যে কিনা ধর্ষিতা, তাকে কি বাড়ির বউ করে নিয়ে যাওয়া সম্ভব? আনিস লীরা কেউই কোনো উত্তর দিলেন না, উত্তর দিতে পারলেনই না। ইলোরা বললেন, কিন্তু আমার ছেলে এই বিষয়টা কিছুতেই বুঝতে চাইছে না। এখন নোরার কি করা উচিত অনেকে বুঝিয়ে বলা, কিন্তু সেটা না করে ও কি করছে, অনেককে আরো উৎসাহ দিচ্ছে। শুধু ও কেন, আপনারা সবাই মিলেই তো দিচ্ছেন। আচ্ছা, আপনারাও কি চান আপনাদের ধর্ষিতা মেয়েকে আমার নিরীহ ছেলের গলায় ঝুলিয়ে দিতে? যদি সেটাই চেয়ে থাকেন তাহলে আমি বলবো আপনারা দিবাস্বপ্ন দেখা ছাড়ুন। আপনাদের মেয়ে কখনোই আমার ছেলের উপযুক্ত নয়। শুধু আমার ছেলে কেন, সে তো কোনো ভালো ফ্যামিলির বউ হওয়ার উপযুক্ত নয়। সে যোগ্যতা সে হারিয়েছে। ভাই, আপনি মেয়েকে দয়া করে বিষয়টা বোঝান, অন্তত আমার ছেলের জীবনটা যেন নষ্ট না করে। আমি হাত জোর করে মিনতি করছি আপনাদের সবার কাছে, আমার ছেলেটাকে রেহাই দিন আপনারা। ইলোরা উঠে দাঁড়ালেন। নোরার সামনে এগিয়ে গিয়ে বললেন, এরপর থেকে যেন আর কখনো তোমাকে আমার ছেলের ত্রিসীমানায় না দেখি। তারপর আনিস লীরার দিকে তাকিয়ে বললেন, দুঃখ দিয়ে থাকলে ক্ষমা চাইছি, কিন্তু নিজের ছেলের ভালো প্রত্যেক মাই চায়। আপনারা দয়া করে ভুল বুঝবেন না। আসি, আসসালামু আলাইকুম। আনিস বললেন, ওয়ালাইকুম আসসালাম। লীরা কোনো কথাই বললেন না। ইলোরা চলে যাওয়ার পর নীরব দরজাটা আটকে দিলেন। এদিকে নোরার চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। আনিস ভিজা চশমাটা খুলে পাঞ্জাবির সাথে মুছে আবার চোখে পড়লেন। নোরার কাছে এসে বললেন, থাক মা, কাঁদিস না। নোরা কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরলো। কষ্টে আনিসের ভেতরটা ফেটে যাচ্ছে। পেছনে লীরা আঁচলে মুখ চেপে কাঁদছেন। অনিক ঘরে ঢুকতেই চিৎকার শুরু করলো। তার কণ্ঠে তীব্র ক্রোধ, চোখ মুখ রাগিয়ে লাল হয়ে আছে। মা, মা কোথায় তুমি? ইলোরা নিজের রুমে থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, কি হয়েছে? অনেকের আগের মতোই ক্রুদ্ধ গলায় বলল, তুমি নোরাদের বাসায় কেন গিয়েছিলে? ওর বাবা মাকে তুমি কি বলেছো? কেন এইভাবে অপমান করলে ওদের? জবাব চাই আমার, জবাব দাও, কেন করলে এমন? অসভ্যের মতো চিৎকার করবে না, এক চড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিব আমি, অসভ্য কোথাকার। আনিকা ঘর থেকে বেরিয়ে এসে বলল,
মা কি বলছো? তুমি ভাইকে চড় দিবে কেন? অনেকের শরীর এখনো রাগে কাঁপছে। ইলোরা বললেন, আমি যেটা করেছি তোমার ভালোর কথা ভেবেই করেছি। ওই মেয়ের সাথে আর কখনো মেলামেশা করবে না তুমি। আর ওই মেয়ের যদি আত্মসম্মান বোধ বলতে কিছু থেকে থাকে, তাহলে সে নিজে থেকে তোমার সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে দিবে। সেটা কখনোই হবে না মা, বরং তুমি এই কাজটা করে আমার সাথে তোমার সম্পর্ক নষ্ট করেছো। এবার তো যেভাবেই হোক আমি নোরাকে বিয়ে করব। ইলোরা সত্যি সত্যি অনেকের গালে একটা চড় দিলেন। আনিকা মুখে হাত দিয়ে আহত গলায় বলল, মা এটা কি করলে তুমি? ইলোরা আঙ্গুল উঠিয়ে বললেন, আর কখনো ওই মেয়েকে বিয়ে করার কথা মুখে আনলে তোর জিভ টেনে ছিঁড়ে দিব আমি। শুধু জীব কেন, আমাকে কেটে টুকরো টুকরো করে ফেললেও আমার সিদ্ধান্ত বদলাবে না। বিয়ে তো আমি ওকেই করব, তুমি কোনোভাবেই আটকাতে পারবে না। আচ্ছা তাই নাকি? তাহলে তুমিও শুনে রাখো, এক দরজা দিয়ে তুমি ওই মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকবে, তো আরেক দরজা দিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাব। ওই নষ্ট মেয়ের সাথে এক ছাদের তলায় আমি মরে গেলেও থাকবো না। আমাকে চিরজীবনের মতো হারাতে হবে তোমার। এবার তুমিই ভেবে দেখো, তোমাকে কাকে চাই, আমাকে নাকি ওই ধর্ষিতাকে? ইলোরা এই কথা বলেই নিজের রুমে চলে গেলেন। অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা সোফায় একটা লাথি মেরে সেও রুমেই চলে গেল। আনিকা মাথায় হাত দিয়ে সোফায় বসলো। প্রতিদিন এই এক অশান্তি এবার অসহ্য লাগছে তার। এসব কবে শেষ হবে কে জানে। অনেক সেই যে দরজা লাগিয়েছে, রুমে ঢুকেছে, এখন পর্যন্ত বেরই হয়নি। ডিনারের জন্য ওকে অনেকবার ডাকা হয়েছে। ও ভিতর থেকেই বলেছে ডিনার করবে না। ইসাক আর ইলোরা ঘুমিয়ে যাওয়ার পর রাত ঠিক 12টা নাগাদ আনিকা অনেকের দরজায় কড়া নাড়ল। ভাই দরজাটা খোল, আমি আপু তোর সাথে কথা আছে। আপু আমি ঘুমিয়ে পড়েছি। মিথ্যে কথা বলিস না, আমি জানি তুই না খেয়ে ঘুমাতে পারিস না। কে বলেছে পারি না? বেশি কথা না বলে দরজা খোল, না হলে কিন্তু মায়ের মতো আমিও এক চড় দিব। দরজা বন্ধ থাকলে চড় দিবি কি করে? যখন খুলবি তখনই দিব, এবার খোল। অনেক বাধ্য হয়ে দরজা খুললো। আনিকা চাঁদের মতো একটা হাসি দিয়েই বলল, দেখ তোর জন্য কি এনেছি, তোর ফেভারিট দম বিরিয়ানি। আবার এসব কেন? আবার খেতে ইচ্ছে করছে না। তুই খাবি না, তোর ঘাড় খাবে। বস, আমি খাইয়ে দিচ্ছি। প্লিজ আপু, ভাল লাগছে না, এখন এসব খেলে বমি আসবে। বমি আসলে বমি করবি, তবুও খেতে হবে, নে খা। অনেক বিরক্ত হয়ে বলল, না। আমি এত আদর করে তোকে খাইয়ে দিয়েছি, তবু তুই খাবি না, কষ্ট পাবো কিন্তু। অনেক অগত্যায় খেলো। আনিকা ওকে খাওয়াতে খাওয়াতে বলল, তোর মনে আছে ছোটবেলায় তোকে আমি এইভাবেই খাইয়ে দিতাম, কত খাইয়ে দিয়েছি। অনেক মৃদু হেসে বলল, ছোটবেলাটা খুব সুন্দর ছিল না রে আপু? তখন আমি কি চাই সেটা বলার আগেই মা বুঝে নিত। আর এখন? মন খারাপ করিস না ভাই, আসলে মা তিথিকে নিয়ে অনেক বছর ধরে স্বপ্ন দেখছে, তো তাই হঠাৎ ওর জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারছে না। তার উপর নোবার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, মা মান সম্মানের ভয় পাচ্ছে। হয় আমিও পাচ্ছি আপু, তবে মান সম্মানের কোনো ভয় নেই আমার। নোরাকে হারানোর ভয়। নোরার জন্য আমি 5 বছর ধরে অপেক্ষা করছি। ও জায়গায় অন্য কাউকে আমি মেনে নেওয়া তো দূর, জাস্ট চিন্তাও করতে পারি না। আমি তোকে বলি ভাই, তুই নোরাকে বিয়ে করে নিয়ে আয়, যা হবে দেখা যাবে। মা প্রথম হয়তো রাগ করবে, অশান্তি করবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নোরা আমাকে মায়ের অনুমতি ছাড়া বিয়ে করবে না আপু। যদি করতো তাহলে কি আমি অপেক্ষা করতাম? কবেই ওকে ঘরে নিয়ে আসতাম। আনিকা দীর্ঘশ্বাস ফেলেই বলল, তাহলে আর কি করার, অপেক্ষাই কর। যদি কোনো রকম মিরাকেল হয় আর মা কোনোদিন রাজি হয়। অনেক অসামান্য হাসল। আদৌ কি তা সম্ভব? প্রায় প্রতি 1 মাসের মতোই কেটে গেছে। নোরা অনেকের ফোনই ধরছে না, মেসেজের রিপ্লাই করছে না, একেবারে ইগনোর করছে তা নয়, জরুরি বিষয়ে কথা বলে শুধু। আগের মতো দিনরাত খোঁজ গল্পে মেতে থাকা হয় না। নোরা দিনে একবার তার সাথে মেসেজে কথা বলে। অনেকবার ফোন দিতে দিতে একবার ফোন ধরে। অনেক কারণ জিজ্ঞেস করলে ব্যস্ততার অজুহাত দেখায়, আরো নানা অজুহাত দেখায়। দিনে ওদের যেটুকু কথা হয় অনেকের তাতে মনই ভরে না। দিন শেষে তৃষ্ণার্ত মন নিয়ে ঘুমাতেই যেতে হয়। নুরাদের বাসায় যাওয়ার মতো সাহস কিংবা মুখ কোনোটাই তার নেই। মায়ের জন্য যেটুকু অধিকারও সে হারিয়েছে।
নোরার সাথে কতদিন দেখাই হয় না। অনেক প্রায় ওদের বাসার নিচে দাঁড়িয়ে থাকে ওকে এক নজর দেখার আশায়। নোরা যদি একবার বারান্দায় আসে, কিন্তু নোরা আজকাল বারান্দাতে আসেই না। অনেকের তৃষ্ণার্ত মন তৃষ্ণার্তই রয়ে যায়। একদিন অনেক নোরাকে মেসেজ করলো, নোরা বলো। আজকে একবার দেখা করবে? কেন? তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব। সে তো সব সময়ই করে। আজকে অনেক বেশি ইচ্ছে করছে, প্লিজ চলো না একবার দেখা করি। সম্ভব না। কেন সম্ভব না? এভাবে কেন আমাকে কষ্ট দিচ্ছ নোরা? তুমি তো এমন ছিলে না। আমার কোনো কিছুই আর আগের মতো নেই, সব বদলে গেছে। আগে সমাজে আমি একজন সাধারণ মেয়ে ছিলাম যার ন্যূনতম সম্মানটুকু ছিল, এখন সেটাও নেই, কারণ আমি একজন ধর্ষিতা। আমি মানি না তুমি ধর্ষিতা। আমার কাছে তুমি পবিত্র, ফুলের মতোই পবিত্র। আমার মিষ্টি পরি তুমি, আমার জীবনের সবটুকু। এসব কথা প্লিজ বলো না, শুনতে কষ্ট হয়। কি লাভ এসব করে? আমি চাই না আমার এই কালো ছায়া তোমার জীবনে পড়ুক। তুমি ভালো থাকো, খুব সুখে থাকো, এটাই আমার চাওয়া। সুখে থাকবো, তাও তোমাকে ছাড়া? আমার সুখের অপর নাম যে তুমি, সেটা কি এখনো জানো না, নাকি জেনেও না জানার ভান করছো? নোরা চোখ ভিজে আসছে। ওয়াইফাই অফ করে ফোনটা এক পাশে রেখে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করলো সে। অনেক কেন এমন করে? এভাবে চলে সে নিজেকে সামলাবে কি করে? তারও যে কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কিন্তু শত কষ্ট হলেও সে তার অনেককে ভুলতেই হবে। অনেকে যে নিজের করে চাইতে পারে না, তার সেই অধিকারটা নেই। অনেক তার থেকেও অনেক ভালো কাউকে ডিজার্ভ করে। এইভাবে বাড়তেই থাকলে তাদের দূরত্ব। নোরা যত দূরে যেতে চাইতো, অনেক যেন তত কাছেই চলে আসতো। সব মিলিয়ে ওদের মধ্যে পরিপূর্ণ বিচ্ছেদ হয়ে উঠেছিল না। অনেক এখনো আলভিদের খোঁজার চেষ্টা চালিয়েই যাচ্ছে, কিন্তু ওদের কোনো হদিশই পাওয়াই যাচ্ছে না। ওরা কি সম্পূর্ণ হাওয়ায় মিলিয়ে গেল? বিকেলের শেষ দিকে অনেক পুলিশ স্টেশন থেকে বাইকে করে বাসায় ফিরছিল। নোরা কোচিং থেকে বাসায় ফিরছিল। মাঝ রাস্তায় দেখা হলো ওদের। অনেক নোরাকে দেখেই বাইক থামিয়ে বলল, নোরা কোথায় যাচ্ছ? নোরা মৃদু হেসে বলল, বাসায়। তুমি কোথায় যাচ্ছ? অনেক নিজের বাসায় যাচ্ছিল, তবু মিথ্যে বলল, তোমাদের ওদিকেই যাচ্ছিলাম, চলো তোমাকে নামিয়ে দেই। আমাদের ওদিকে তোমার কি কাজ? কাজ আছে, বাইকে ওঠো, তারপর বলছি। আমি চলে যেতে পারবো। সব সময় যেতে ভালো লাগে না নোরা, বাইকে উঠতে বলেছি, ওঠো। আমি পেছনে বসবো। পড়ে গেলে? পড়বো না। অনেক ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা বসো। তারপর বিড়বিড় করেই বলল, রাজি হয়েছো, এই তো অনেক। নোরা অনেকের পিঠ ধরে বাইকে বসলো। অনেকের শরীরে শীতল শিহরণ সৃষ্টি হলো। কতদিন পর আবার সেই চেনা স্পর্শ। তৃষ্ণার্ত মনটাকে বেসামাল করে তোলার জন্য এইটুকুই যথেষ্ট। অনেক বাইক স্টার্ট দিতে দিতে বলল, ঠিক করে ধরে বসো, না হলে পড়ে যাবে। ধরেই বসেছি। ভালো করে ধরো। তুমি এটা ইচ্ছে করে করেছো, তাই না? অনেক জবাব দিলই না, ডাকাতের মতো হাসছে। নোরা তিতিয়ে উঠে বলল, এরকম করলে আমি এখনই নেমে যাব। নেমে দেখাও পারলে, আমি বাইকই থামাবো না। আমি চলন্ত বাইক থেকেই লাফ দিব। তুমি জানো আমি এটা করতে পারি। দেখো পাগলামি করো না। তুমি অসভ্যতা বন্ধ রাখো আগে। আচ্ছা আর করবো না, সরি। অনেক একটা দিঘির পাড়ে এসে বাইক থামালো। নোরা অবাক হয়ে বলল, আমরা এখানে কেন আসলাম? থাকো কিছুক্ষণ, ভালো লাগবে। আমি বাসায় যাব। অবশ্যই যাবে, আমি কি নিষেধ করেছি? এক্ষুনি যেতে চাইছি। যেও, তার আগে একটু বসো, সূর্যাস্তটা দেখে যাও, মুগ্ধ হবে নিশ্চিত। নোরা কোনো কথা না বলে অনেকের পাশে বাইকটা বসলো। অনেক আনমনেই বলল, তোমার মনে আছে নোরা আমাদের সীতাকুণ্ডের ট্রিপের কথা? রাস্তা হারিয়ে ফেলা, কারফিউ পুলিশের কত অ্যাডভেঞ্চার, আর আমাদের সিলেটে কাটানো সেই রাতগুলোর কথা মনে হলে তো? তুমি যদি টপিক চেঞ্জ না করো তাহলে আমি এক্ষুনি এখান থেকে উঠে চলে যাব। আচ্ছা চেঞ্জ করলাম, তবুও যেও না, অন্তত কিছুক্ষণের জন্য তো আমার সাথে থাকো। আমাকে সন্ধ্যার আগে বাসায় যেতে হবে, সূর্যাস্ত দেখা হবে না। আমি তোমাকে পৌঁছে দিব তো, সন্ধ্যার পরে গেলেও সমস্যা কি?
আমি তোমার সাথে যেতে চাইছি না। কেন? এমনি। নোরা, এত কঠোর কেন হয়ে যাচ্ছ তুমি? একটু দয়া হয় না আমার উপর? নোরা কথা না বলে সামনে হাঁটতে লাগলো। অনেক নির্বিকার তাকিয়ে রইল। যেতে যেতে নোরা যদি একবার ফিরে তাকায় সেই আশায় পথ চেয়ে দাঁড়িয়ে থাকা। নোরা ফিরে তাকালোই না, সে চলে গেল। তাকাবে কিভাবে? তার চোখ দিয়েছে তখন বৃষ্টি নামছিল, কান্নার বৃষ্টি। তারপর একদিন আসলো সেই নতুন সূর্যোদয়ের আকাশ। সকাল। অনেকের ঘনিষ্ঠ বন্ধু সাজ্জাদ ওকে ফোন করে জানালো আলভিরা পুলিশের কাছে ধরা পড়েছে। বাংলাদেশের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এতদিন মিয়ানমারে গা ঢাকা দিয়েছিল 3 জন। আজ সকালে ওদের মধ্যেই একজন বাংলাদেশে ফেরার পথে এলাকাবাসীর কাছে ধরা পড়ে। ধর্ষকদের ভাইরাল হওয়া ছবির সাথে চেহারা মিলে যাওয়ার পর স্থানীয় মানুষেরা ওদের আটকেও করিয়ে রেখে পুলিশের খবর দেয়। অনেক এসব জানতে পেরে তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে যায়। অনেকদিন পর আবার সেই ঘুমন্ত টপিক জেগে ওঠে, জাস্টিস ফর নোরা। রাস্তায় রাস্তায় পোস্টার টানিয়ে আন্দোলন, ধর্ষকদের উপযুক্ত বিচারের জোরদার দাবি। অনেক ঘটনাস্থলে পৌঁছাতেই দেখতে পায় 3 জনকে একসাথে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। জনগণরা ওদের ইট পাটকেল জুতা ছুঁড়ে মারছে, সাংবাদিকরা লাইভ টেলিকাস্ট করছে। এতদিন পর আলভিদের দেখে অনেকের ভেতর পশুত্ব নতুন করে জেগে উঠল। শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। প্রতিশোধ স্পৃহা মনের মধ্যে তীব্র তাগড়া জাগিয়ে তুলছে। অনেক হারিয়ে ফেললো বোধ শক্তি, হিতাহিত জ্ঞান। সে কোনো কিছুর পরোয়া না করেই মাঝ রাস্তাতেই গর্জে উঠলো হুঙ্কার দিয়ে। বাইক থেকে গরম সিট খুলে নিয়ে অতর্কিত আক্রমণ শুরু করলো আলভিদের ওপর। তখন চ্যানেলে লাইভ ক্যামেরা চলছিল। নিউজ রিপোর্টাররা সবাই হুমড়ি খেয়ে পড়লো ঘটনা রেকর্ড করার জন্য। পুলিশরা বারবার বাঁশি বাজিয়ে জনগণকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। অনেকের সাথে সাথে ওরাও ধর্ষকদের পিটুনি দিতে এগিয়ে আসতে চাইছিল। অনেকে থামানোর জন্য পুলিশ বাহিনী যথাসাধ্য চেষ্টা করলেও সফল হতে পারল না। শিপন আর আরিফকে ছাড়ানো গেলেও আলভি নিস্তার পায়নি। অনেক জানোয়ারের মতো পিটাতে পিটাতে একসময় আলভিকে মেরেই ফেলল। এত নিশ্চিহ্ন ভাবে মানল যে উপস্থিত সকল জনতার আত্মা কেঁপে উঠল আলভির নিথর দেহ দেখে। এতটাই ভয়ঙ্কর মৃত্যু হয়তো চোখের সামনে এর আগে কেউ কখনোই দেখেনি। এই একটা ঘটনা সম্পূর্ণ অবস্থার মোড় ঘুরিয়ে দিল। ধর্ষিতার প্রেমিকের হাতে ধর্ষক খুন। এই নিউজ হয়ে উঠল পরদিন সকালের গরম তাজা খবর। আলোড়ন সৃষ্টি হলো সারা দেশ জুড়ে। যেখানে এতদিন আন্দোলন হচ্ছিল #জাস্টিস ফর নোরা, সেখানে শুরু হলো জাস্টিস ফর অনেক আবেদিন। খুনি অনেক আবেদিনের বেকসুর খালাসের দাবি তুলেছে জনগণ। অনেক পুলিশ কাস্টাডিতে বন্দি। শিপন আর আরিফের শাস্তি হয়েছে 7 বছরের কারাদণ্ড। সেখানে অনেকের শাস্তি হলো 6 বছরের। আনিকা, ইলোরা, ইসাক জেলখানায় দেখা করতে এসেছে অনেকের সাথে। সবার সাথে দেখা হওয়ার পর অনেক মায়ের সাথে একা কথা বলতে চাইলো। ইলোরা কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন, বাবা তুই এরকম কেন করলি? অনেক স্বাভাবিক কণ্ঠে বলল, এটা না করলে যে শান্তি পেতাম না মা। এখন নিজেকে খুব বীর পুরুষ মনে হচ্ছে জানো। যদি আমিও সাধারণ জনতার মতো চুপচাপ সব দেখতাম, আলভিকে ছেড়ে দিতাম, আইনি ব্যবস্থার উপর নির্ভর করে হাত গুটিয়ে রাখতাম, তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। মা তুমি না বলেছিলে নোরা আমার যোগ্য না? এখন আমি তোমাকে বলছি মা, আমার জন্য নোরার চেয়ে বেশি যোগ্য আর কেউ না। অনেক খানিক হাসলো, তারপর আবার বলল, তোমার জেল ফেরত আসামি খুনি ছেলেকে কোন পাত্র বিয়ে করবে বলো তো? আমার জন্য এখন ধর্ষিতা নোরাই উপযুক্ত, তাই না মা? ইলোরা কাঁদতে কাঁদতে বললেন, তুই চুপ কর, একদম চুপ। আমার ছেলে খুনি হতে পারে না। তুই তো কোনো অন্যায় করিসনি, অপরাধীর উপযুক্ত শাস্তি দিয়েছিস, তাহলে তোর সাথে এত বড় অন্যায় কেন হবে? নোরাও তো কোনো অন্যায় করেনি মা, বরং অন্যায় ওর সাথে করা হয়েছে। আমি সেই অপরাধীদের নিজ হাতে শাস্তি দিয়েছি। ঠিক করেছি না মা বলো? শিপন আর আসিফ বেঁচে গেছে, কিন্তু আলভিকে তো শাস্তি দিতে পেরেছি। ওর এই পরিণতি সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এ কেমন আজব দেশে বাস করি বলো তো মা, যেখানে ধর্ষকদের শাস্তি হলো 7 বছরের, অথচ যে ধর্ষককে শাস্তি দিয়ে জেলে আসলো তার শাস্তি হয়ে গেল 14 বছরের। এ কেমন বিচার ব্যবস্থা বলতে পারো মা? ইলোরা হাসতে হাসতে নুয়েই পড়েছেন। অনেক চোখের কোণ
মুছে পড়ল। আমি কিন্তু কষ্ট পাইনি মা, একদম কষ্ট পাইনি। মাথা উঁচু করে জেলে এসেছি, মাথা উঁচু করেই বের হব। সবাই আমার পক্ষ নিয়ে কথা বলছে, আমাকে নিয়ে আন্দোলন করছে, লড়াই করছে। এর থেকে বড় পাওয়া আমার জন্য কি হতে পারে বলো মা? তবে হ্যাঁ, যেদিনই মুক্তি পাই জেল ফেরত আসামি হয়ে কিন্তু আমি ধর্ষিতা নোরাকেই বিয়ে করব। ধর্ষিতা মেয়ের খুনি স্বামী অথবা খুনি ছেলের ধর্ষিতা বউ। অনেক হাসতে লাগলো। সেই হাসি বিষের মতো লাগছিল ইলোরার কাছে। উনি কান চিপে ধরে জেলখানা থেকে বেরিয়ে আসলেন। নোরা অনেকের সাথে দেখা করতে গেল। কান্না মাখা গলায় বলল, কেন করলে এমন? অনেক নোরাকেও একই কথা শোনালো। এসব শুনে নোরা নিজেকেই অপরাধী মনে হচ্ছিল তার জন্যই অনেকের জীবন নষ্ট হয়েছে। তার গায়ে যেমন লেগেছে ধর্ষিতার কলঙ্ক, তেমন অনেকের কপালেও লেগে গেছে খুনির তকমা। এদিকে সাধারণ জনতা বিক্ষোভে ফেটে পড়েছে। অনেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নির্বিশেষে সবাই জায়গায় জায়গায় আন্দোলন গড়ে তুলেছে। অনেক আবেদিনকে বেকসুর খালাস দেওয়ার দাবি। এই শাস্তি কেউই মানতেই রাজি নয়। তবে অনেক বেকসুর খালাস তো পেলই না, কিন্তু বিশেষ বিবেচনায় তার শাস্তি কমিয়ে আনা হলো। 6 বছরের জায়গায় 2 বছরের কারাদণ্ড দেওয়া হলো তাকে। 2 বছর পর অনেকে জেল থেকে রিসিভ করতে সবাই এসেছে। আনিকা, ইসহাক, ইলোরা, আনিকার হাজবেন্ড আলিও বিদেশ থেকে ফিরেছে বহুদিন আগে। তিনিও আজ এসেছেন। তাদের ছোট্ট একটা মেয়ে আছে। মেয়েটার বয়স 5 বছর। অনেক এতদিন ভাগ্নিকে জেলের ভিতরে থেকেই দেখেছে, আজ বাইরে থেকেই দেখছে। ভাগ্নি দৌড়ে এসে তার কোলে উঠে মিষ্টি কণ্ঠে ডাকলো। অনেক বাচ্চাটার কপালে চুমু দিল। মেয়েটার নাম রাখা হয়েছে অনিরা। অনেক আর নোরার সাথে মিলিয়ে অনিরা। নোরার মা বাবাও অনেককে দেখতে এসেছে, শুধু আসেনি নোরা। 2 ফ্যামিলির মধ্যে এখন বেশ ভালোই সম্পর্ক। ইলোরা নোরার মা বাবার কাছে ক্ষমা চেয়েছেন। উনি এতদিনে এইটা বুঝে গেছেন নোরাকে ছাড়া ওনার নিজের ছেলে সুখী সম্ভবই না। এই 6 বছরে নোরাকে উনি মাথায় তুলে রেখেছেন, পুত্রবধূর সম্মান দিয়েছেন। তিথির বিয়ে হয়েছে 3 বছর আগে, এটা হওয়ারই ছিল। যত যাই হোক, দিন শেষে খুনি ছেলেকে কে বিয়ে করতে চায়? ইলোরাও এখন জানেন তিথি অনেকের কতটা অযোগ্য ছিল। অনেক লীরা আনিসকে সালাম করলো। তারপর নোরার কথা জিজ্ঞেস করতেই ওরা বলল নোরা অনেকের জন্য বাসায় ওয়েট করছে। অনেক নোরার মা বাবার সাথে ওনাদের বাসায় চলে গেল। নোরা অনেককে রিসিভ করতে আসলো না, এই কৌতূহলটা অনেকের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। নোরাদের বাসায় যাওয়ার পর অনেক নোরার রুমে ঢুকলো। পুরো রুম অন্ধকার। হঠাৎ আলো জ্বলে উঠলো, ছোট ছোট প্রদীপ শিখার মতো আলো। সেই আলো দিয়ে খুব সুন্দরভাবে ইংরেজি অক্ষরে লেখা হ্যাপি বার্থডে অনিক। নিচে সংখ্যাক্ষরে লেখা 29। অনেকের মনে পড়ে গেল আজ তার বয়স 29 পূর্ণ হয়েছে। নিজেকে এখন কিছুটা বড় মনে হচ্ছে, কিন্তু নোরা কোথায়? অনেক আশেপাশে খুঁজতেই দেখলো নোরা বারান্দায় দাঁড়িয়ে আছে, সাথে কেক, ছুরি, ক্যান্ডেল, বেলুন। অনেক নোরার দিকে এগিয়ে গেল। নোরা উল্টো হয়ে দাঁড়িয়েছিল। অনেক ডাকলো, নোরা, আমার মিষ্টি পরি। নোরা লাজুক মুখে সামনে ঘুরলো। অনেকের দিকে তাকাতে হালকা অবাক হলো। চুল দাড়ি বড় হয়ে কেমন কবি কবি টাইপ অবস্থা, তবে এই অবস্থাতেও ওকে বেশ লাগছে। নোরার হালকা লজ্জাও লাগছে। এতদিন পর সামনাসামনি দেখা, যদিও প্রায়ই জেলখানায় দেখা হতো ওদের, কিন্তু আজকের দিনটা তো স্পেশাল। অনেক হঠাৎ হাঁটু গেড়ে নোরার সামনেই বসে পড়লো। এক হাত এগিয়ে দিয়ে বলল, হেই মেয়ে, তুমি কি এই জেল ফেরত আসামির রুমমেট হবে? নোরা মুচকি হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি এই জেল ফেরত আসামির ধর্ষিতা বউ। অনেক চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ালো। নোরা 2 গাল স্পর্শ করে কঠিন গলায় বলল, নিজেকে আর কখনো ধর্ষিতা বলবে না। তুমি ধর্ষিতা নও, তুমি আমার লক্ষ্মী বউ। অনেক নোরার কপালে চুমু দিল। নোরা তৃপ্তি নিয়ে অনুভব করলো। তারপর অনেকের দিকে তাকিয়ে বলল, আর তুমি কখনো নিজেকে আসামি বলবে না। তুমি আমার কিউট স্বামী, জেল ফেরত আসামি নাও। এই কথা শুনে অনেক হেসে ফেললো। নোরাও হেসে অনেকের বুকে মাথা রাখলো। অনেক তার বুকে শীতল প্রশান্তি অনুভব করলো। অদ্ভুত এক তৃপ্তি ছড়িয়ে পড়লো সারা বুক জুড়ে। অনেক নোরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ এভাবেই থাকলো। একটু পর অনেক বলল, বড় হয়ে গেছো নোরা, এখন তোমাকে সত্যি বউ বউ লাগছে।
আগে বউ বউ লাগতো না? হুম হুম, বাচ্চা লাগতো, মনে হতো বাচ্চা গার্লফ্রেন্ড হবে। নোরা হাসলো, বলল, এবছর 21-এ পা রেখেছি আমি। তাহলে তো অনেক বড় হয়ে গেছো। এসো, তোমাকে একটু কোলে নিই। আমার ওজনও কিন্তু বেড়েছে। নোরা এই কথা বলতে বলতে অনেক ওকে কোলে নিয়ে ফেললো। তারপর ভ্রু কুচকে বলল, কোথায় ওজন বেড়েছে? তুমি তো আগের মতোই হালকা। তাহলে মনে হয় তোমার বিরহে শুকিয়ে গেছি। অনেক দুষ্টু হাসি দিয়ে বলল। সবটা পুষিয়ে দেব। নোরা অনেকের বুকে ধুম ধারাক্কা কিল দিতে শুরু করলো। তারপর তারা সুখী শান্তিতে বসবাস করতে লাগলো। সমাপ্ত।